যাই, उसी तरीके से यहाँ की भाषा, यहाँ का बोलचाल, यहाँ की संस्कृति, इसको हम लोग जीते हैं। लेकिन जब हम ममता जी की बात करते हैं और टीएमसी की बात करते हैं, तो जो उनका कल्चर है वो कब बंगाल का कल्चर था? वो बंगाल को कब रिप्रेजेंट करता था जिस कल्चर को वो जी रही हैं? एक नहीं, अनेकों उदाहरण दे सकते हैं। कटमनी ये बंगाल का कल्चर है क्या? ये टोलाबाजी ये बंगाल का कल्चर है क्या? ये तुष्टीकरण ये बंगाल का कल्चर है क्या? इतनी लड़ाइयां बंगाल ने लड़ी, ये चौल चोर, त्रिपाल चोर, ये हम नहीं कह रहे, ये लोग कह रहे हैं। ये सिंडिकेट, गाय की तस्करी, ये सिंडिकेट, ये कोल माफिया, ये सैंड माफिया, इज दिस बंगाल कल्चर? और छोड़ दीजिए इन बातों को, हम अपने व्यक्तिगत रूप से नहीं कहना चाहते, लेकिन जो उन्होंने मेरे नाम के साथ जो अलंकार लगाए, इज दिस बंगाल कल्चर कमिंग फ्रॉम द चीफ मिनिस्टर? অনেক সময় গরিব মানুষের বাড়িতে যাই, কখনো চায়ের দোকানে যাই, কখনো রাস্তায় দেখলাম একটা খাবার দোকানে যাই, কিন্তু নাটক করি না। যে অবস্থায় সেই অবস্থায় যাই, ধুলো অবস্থায় যাই, দরকার হলে পুছে নি। এরা সেজে গুজে 5 স্টারের খাবার নিয়ে প্রাইভেট প্লেনে করে এসে হিমালয়ান ওয়াটারের জল, দাম কত? প্রাণধরা, এইখানেই হয়, এটার দাম 6 টাকা। সবার জন্য ব্যবহার করি যেটা, আমিও সেটা নিই। আর একটা হিমালয়ান বোতলের দাম কত দেখছেন? খাচ্ছে, দেখুন পাশে হিমালয়ান ওয়াটারের বোতল রাখা আছে। এত সহজ জিন্দেগি, এত সহজ নয় রে ভাই। জিন্দেগি কামিয়াবি করবার জন্য রাস্তায় ধুলোতে নামতে হয়। নমস্কার, আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায়, আপনার রায় অনুষ্ঠানে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। জিন্দেগি এত সহজ সত্যি নয়। এই যে একটা দেশ আমরা, এই যে বৃহৎ বৃহৎ পৃথিবী, তার মধ্যে একটা ক্ষুদ্র দেশ, তার মধ্যে আরও একটা ক্ষুদ্র প্রখণ্ড আমরা, এই পশ্চিমবঙ্গ। আপাতত জেপি নাড্ডাজির বক্তব্য, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, দুইয়ের বক্তব্যের মধ্যে দিয়ে ক্ষুরধার পারস্পরিক আক্রমণ। তার মধ্যে থেকে এটুকু বুঝে গেলাম আমরা, বাঙালি অস্মিতাকে ঘিরে এই মুহূর্তে আমাদের দ্বন্দ্ব। আমি বাঙালি, আমার একটা কৃষ্টি, আমার একটা সংস্কৃতি, আমার একটা নিজস্বতা, আমার একটা নিজস্ব সীমানা, তার দেয়ালের মধ্যে বেশ থাকা। এটার ওপর কার দখল? তৃণমূল তার দখল, বিজেপি তার দখল। এ বলে এই কালচার তো আমারই, ও বলে এই কালচারে তো অন্যরা বহিরাগত। এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, যে সময়টায় আসলে একটা অনর্থক দ্বন্দ্বের মধ্যে আমরা ক্রমাগত নিজেদেরকে বিবদমান দেখছি, এবং দেখতে দেখতে ভুলে যাচ্ছি আমরা কোথাও একটা ভিন্নতর জগতে প্রবেশ করছি। এ নিয়েই আমাদের আজকের আলোচনা। আমরা কি এটা ভুল পথে, ভুল রন্ধ্রে কোথাও ঢুকে যাচ্ছি, যেখান থেকে এই পশ্চিমবঙ্গের 21-এর মহাসংগ্রামের আগে ভিন্নতর পথে আমাদের আলোচনার দিকটা এগিয়ে যাওয়া উচিত ছিল। এই নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন এই সমাজের অত্যন্ত বিশিষ্ট কিছু অতিথিরা। পরিচয় আলাদা করে দেওয়ার কিছু নেই, প্রত্যেকে স্বক্ষেত্রে সম্রাট। রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কুণাল সরকার, বিশিষ্ট অভিনেতা সায়নী ঘোষ, রয়েছেন তার ঠিক পাশেই বিশিষ্ট সমাজকর্মী সায়রা শাহ আলিম, রয়েছেন শিক্ষাবিদ পবিত্র সরকার, রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা স্নেহাশিস চক্রবর্তী, রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়, বিজেপি নেতা দেবজিৎ সরকার, গায়ক ফিল্ম মেকার অনিন্দ চট্টোপাধ্যায়, এবং রয়েছেন সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আলোচনা শুরু করবার আগে আমি ভেবেছিলাম, পবিত্রবাবু, আমি ভেবেছিলাম আপনাকে দিয়ে শুরু করব, কিন্তু তার কারণ হচ্ছে যে ক্ষুদ্র রাজনৈতিক সীমার মধ্যে না ঢুকে, যেখানটায় ওরা পরস্পর লড়াই করছেন, তার বাইরে আমরা এই বৃহৎ জগৎকে বুঝে নেওয়ার চেষ্টা করছিলাম। এইটা করবার জন্য যখন আমি আরেকবার বুঝছিলাম, দেখে নিচ্ছিলাম, তখন
পূর্ব পশ্চিম প্রবন্ধে রবীন্দ্রনাথ কি লিখছেন সেটা আরেকবার পড়ে নিচ্ছিলাম, একবার সবাইকে শোনাই প্লিজ। আমরা সর্বপ্রকারে সকলের সংস্রব বাঁচাইয়া অতি বিশুদ্ধভাবে স্বতন্ত্র থাকিব, এই বলিয়া যদি গৌরব করি এবং যদি মনে করি এই গৌরবকেই আমাদের বংশ পরম্পরায় চিরন্তন করিয়া রাখিবার ভার আমাদের ইতিহাস গ্রহণ করিয়াছে, যদি মনে করি আমাদের ধর্ম কেবলমাত্র আমাদেরই, আমাদের আচার বিশেষভাবে আমাদেরই, আমাদের পূজাক্ষেত্রে আর কেহ পদার্পণ করিবে না, আমাদের জ্ঞান কেবল আমাদেরই লৌহ পেটকে আবদ্ধ থাকিবে, তবে না জানিয়া আমরা এই কথাই বলি যে বিশ্ব সমাজে আমাদের মৃত্যুদণ্ডের আদেশ হইয়া আছে, এক্ষণে তাহার জন্য আত্মরচিত কারাগারে অপেক্ষা করিতেছি। আমি আপনার কাছে আসি স্নেহাশিস বাবু, এই আত্মরচিত কারাগার নির্মাণের প্রথম ইটটা বোধহয় আপনারাই ফেলেছেন এই নির্বাচনের আগে, যখন বহিরাগত ওরা বিজেপি, আমরা বেশ বাঙালি কালচারের রক্ষক এবং ধারক এবং বাহক তৃণমূল এটা বলতে শুরু করেছিলেন, বলবেন? আমি প্রথমেই এই আলোচনা সভায় যারা আছেন তাদের সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং বড়দের আমার প্রণাম এবং আমার সমবয়সী ছোটদের ভালোবাসা জানাচ্ছি। দেখুন, আমরা প্রথমে হচ্ছে সবাই ভারতবাসী, দ্বিতীয়ত হচ্ছে যে বাঙালি হিসেবে এই বাংলার জন্য আমাদের অহংকার, আমাদের আত্মশ্লাঘা, আমাদের অস্মিতা, আমাদের আত্মাভিমান থাকবেই। কারণ এই বাংলা ভারতবর্ষের বুকে কি স্বাধীনতা সংগ্রাম, কি বাংলার সমাজ সংস্কার কিংবা সাহিত্য, কবিতা, বিজ্ঞান, চিত্রকলা, চলচ্চিত্র, রাজনীতি, প্রতিটি ক্ষেত্রে বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছে। এবং 1850 থেকে 1900 সাল যে বাংলার নবজাগরণের কাল, বিখ্যাত সব মানুষ জন্মেছিলেন এই বাংলায়। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বিবেকানন্দ, নেতাজি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, জগদীশচন্দ্র বসু থেকে শুরু করে নন্দলাল বসু, গিরিশচন্দ্র ঘোষ, এরা স্ব ক্ষেত্রে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছিল পৃথিবীর কাছে। আমি সেই বাংলাকে নিয়ে গর্ববোধ করব না? এটা তো থাকবেই। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আপনি পড়লেন, আবার রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অন্য জায়গাতেও বলেছেন যে এই যে ভারতবর্ষে বিভিন্ন জাতি, ধর্ম, বিভিন্ন সম্প্রদায় বিভক্ত, এবং এই ভারতবর্ষের ঐক্য তখনই সম্ভব যদি প্রতিটা জাত সম্প্রদায়ের তার নিজস্ব যে সংস্কৃতি আছে, কৃষ্টি, সেটাকে বজায় রেখেই ঐক্য সম্ভব। এটা কখনোই সম্ভব নয় যে সমস্ত ক্ষেত্রগুলোকে নির্মূল করে একটা আলাদা করে এটা এককভাবে কোনো নিয়ম স্থাপন করা ভারতবর্ষের ক্ষেত্রে সম্ভব নয়। তাহলে সেই বাংলার জন্য তো আমি গর্ববোধ করব। এবং আমরা এই যে কলকাতায় বুঝলাম এই গর্ব তো চিরন্তন। হঠাৎ এই চিরন্তন গর্বকে ইলেকশনের নির্বাচন পূর্বই গর্ভগৃহে আপনি কি জন্য অকাতরে বিলিয়ে যাচ্ছেন এবং বলে যাচ্ছেন ভাই আমি হচ্ছি এর বাহক, অন্যরা ওরা একটু বহিরাগত, একেবারে বাইরে থেকে। আমি ওখানেই আসবো, আমি ওখানেই অবশ্যই চলে আসবো। যে আমার আর একটুখানি বলে নিই যে এই কলকাতায় আমাদের প্রায় এই কলকাতায় কাজের ভিত্তিতে এবং জন্মসূত্রে আমরা 6 জন নোবেল পুরস্কার জয়ী মানুষকে পেয়েছি। এতখানি গৌরব সেই বাংলার। কিন্তু সেই বাংলায় বাইরে থেকে প্রচুর ভাষাভাষীর মানুষ আছে, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ আছে, সবাই কিন্তু এই বাংলার যে সংস্কৃতি, বাংলাকে ভালোবেসে তার কৃষ্টিকে আত্মস্থ করে এখানে সবাই বাঙালি। এখানে কেউ বহিরাগত আমরা কিন্তু মনে করি না, সবাইকে নিয়েই আমরা আছি। এই বাংলার স্বাধীনতার আগে কিন্তু অ্যানি বেসান্ত থেকে শুরু করে ডিরোজিও, C.F. অ্যান্ড্রুজ সাহেব, ভগ্নী নিবেদিতা কাজ করেছেন, কিন্তু তাদের কেউ বহিরাগত বলেনি। এই বাংলায় কিন্তু ইন্দিরা গান্ধী এসছেন, জওহরলাল নেহরু এসছেন, অটল বিহারী বাজপেয়ী জি এসছেন, কেউ বহিরাগত বলেনি। নরেন্দ্র মোদী, অমিত শাহ মনে করছেন কেন? কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা না, আমরা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি তো আসতেই পারেন, কিন্তু আমাদের তখনই একটু খটকা লাগে বাঙালি হিসেবে, অনেকের হৃদয়ে লাগবেই, যখন এই বাংলার বাইরে থেকে শুধুমাত্র নির্বাচনের সময় একদল লোক বিভিন্ন স্টেট থেকে এখানে চলে এসে বিভিন্ন জেলায় জেলায় বাড়ি বাড়ি ঘুরছে, যাদের সাথে প্রশাসনিকভাবে ওই বাংলার কোনো সংযোগ নেই। আমি কতগুলো নাম বললে আপনারা বুঝতে পারবেন। সুনীল দেওধার, বিনোদ তাওরে, বিনোদ সোনকার থেকে দীনেশ ত্রিবেদী, আপনার শিবপ্রসাদ মৌর্য, এরা কারা?
এদের সাথে বাংলা এরা কারা বলে? এরা ভারতের বাসিন্দা। হ্যাঁ, ভারতের বাসিন্দা, কিন্তু আমরা মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে একটা জেলায় ঘুরছেন, তিনি বাড়ি বাড়িতে ঘুরছেন। আমার তখন ভাবতে অবাক লাগে যে এদের সাথে তো প্রশাসনিক কোনো সম্পর্ক নেই। আমার যে অপোনেন্ট দল আছে তারা বিভিন্ন সময় বলার চেষ্টা করে তারা আমার সর্বভারতীয় নেতা। আমাদের তখন মনে হয় এদের সাথে তো কালচারের সম্পর্ক নেই, তারা বারবার এসে বাঙালি হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে। আপনাকে আসবো, অনেকটা সময় নিয়ে বলেছেন, আমি আসবো। দেবজিৎ বাবু, আপনি কলমটা ছেড়ে এবার মাইকটা হাতে ধরুন, উত্তর দিন এই প্রসঙ্গেই। কিন্তু তবু আমি একটু শ্রেহাশিস বাবুকে একটু সাহায্য করি, যে শুধুমাত্র এইরকম একদম সুপারফিশিয়ালি এরকম ভাববেন না আসলে মধ্যপ্রদেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন এবং একজন বাইরের একজন সোনকার ইত্যাদিতে পদবি ধরে উনি বলছেন। আসলে বলতে চাইছেন যে বাংলার কালচারের মধ্যে যে বিবিধের মাঝে মিলন, মহান মিলনের যে তত্ত্ব, সেটাকে কোথাও আপনারা, আমি জানি, আমি আপনাকে সাহায্য করে দিলাম, আপনি বিস্তৃত ভূমিকা করছেন, আমি একটা পিন পয়েন্ট নিলাম, আমি আসবো আপনার কাছে আসবো। ইতিমধ্যে আপনার কাছে, আপনার পাশে এসে গেছেন দেবেশ চট্টোপাধ্যায়, দেবেশবাবু বিশিষ্ট নাট্যকর্মী, আপনাকে স্বাগত জানাই। আপনারা সামান্য দেরি করেছেন, আপনাদের নাটকের ঘন্টা বেজে গেছিল তা সত্ত্বেও, ঠিকই, আপনি বলুন প্লিজ। শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে, যারা বড় আছেন তাদের প্রণাম, বাকিদের জন্য শুভেচ্ছা, ভালোবাসা। যেটা বলার সেটা হচ্ছে যে আজকের এই আলোচনাটার একটা প্রেক্ষিত আছে এবং একটা অভিমুখ আছে। এমনি এমনি তো আলোচনাটা হচ্ছে না, বাংলা, বাঙালি, বাংলা ভাষা এরকম বিষয়টা নেই। আমাদের যে আজকের যেটা আমাদের কথামুখ, বাঙালি, অস্মিতা। দেখুন, বাঙালি এবং অস্মিতা দুটিই হচ্ছে বাংলা কথা, বাংলা ভাষার দুটি শব্দ। আরও ভালো স্যার আছেন, বলতে পারবেন। অস্মিতা তৎসম শব্দ, একদম সংস্কৃত থেকে আসা, ভারতীয় ভাষা থেকে, ভারতীয় ভাষার মধ্যে থেকে উঠে আসা কমন স্টক অফ ভোকাবুলারি। আজকে বাংলা অস্মিতা নিয়ে, বাঙালির অস্মিতা নিয়ে আলোচনা করতে গিয়ে ইংরেজি ভাষার সাহায্য নিতে হচ্ছে। অনেক দুর্ভাগ্য আমারও ওই জায়গাটা সেরকম শক্ত নয়। তবু একটা কথা বলি, যে এই যে বিশেষ্য যে শব্দটি নিয়ে আজকের আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে মোটামুটি আমাদের সংস্কৃতি নিয়ে, সংস্কৃতি এবং তার মধ্যে বৈধতা, অবৈধ অনুপ্রবেশ এবং ইত্যাদি। এটাই আজকের বোধহয় অভিমুখ আমাদের আলোচনার। দেখুন, এই যে একটা, আপনি আগেই বলেছেন যে একটা দ্বন্দ্ব, যেটা দরকার ছিল না, আপনার কথার শুরুতে আপনি শুরু করলেন এই দিয়ে, যে একটা দরকার ছিল না, কে বহিরাগত, কে অন্তর্গত, কে কতটা বাঙালি। আচ্ছা, কতটা রাস্তা হাঁটলে মানুষ হওয়া যায়, সেরকম কতটা পথ চললে বাঙালি হওয়া যায় বলুন তো? আজ থেকে 23 পুরুষ আগে যারা কান্নকুব্জ থেকে এসেছিলেন, উপাধ্যায়রা, তারা ভাগ হলেন চট্ট উপাধ্যায়, বন্দ উপাধ্যায়, মুখ উপাধ্যায়, গঙ্গ উপাধ্যায়। আজকে তো তারাই বাঙালি। আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হন, মমতা কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ই হন, এনারাই তো বাঙালি। এনাদের মধ্যেই তো আজকে আমরা যুদ্ধ করছি। কতটা পথ হাঁটলে বোস, সুভাষচন্দ্র বসু, দত্ত, নরেন্দ্রনাথ দত্ত, যার জন্য আমরা গতকাল দুপক্ষই চিৎকার চেঁচামেচি নাকি করলাম, তো তারা কতটা বাঙালি? কান্নকুব্জ থেকে কত কিলোমিটার হেঁটে আসার পরে সেন সাম্রাজ্যের সময় তো আসা হলো। তাহলে বহিরাগত কাকে বলছেন? কানৌজি ব্রাহ্মণ, কানৌজি কায়স্থ, তাদের নিয়ে যে বাংলা সংস্কৃতির কথা বলা হচ্ছে, তাহলে কত জেনারেশন থাকলে বাঙালি হবে? বলছেন না, আমার কথা বলছেন না, না ওরা বলছেন, আমি বলছি ওরা যেটা বলছেন, ওরা যেটা ক্লিয়ার করছেন না, প্লিজ আমাদের বোঝা উচিত, আমাদের কনসাইজ হওয়া উচিত। ওরা যেটা বলছেন, আপনি আমাদের যে কালচার, আমাদের সংস্কৃতির মধ্যে যে বহুত্ববাদের চর্চা, সেই বহুত্ববাদের চর্চাটাকে আপনি ক্রমাগত খণ্ডিত করছেন এবং ক্রমাগত আপনি বিভাজনের একটা তত্ত্ব নিয়ে আসছেন, বিভাজনের একটা রূপরেখাকে এখানে ধীরে ধীরে প্রবাহিত করছেন, ভগীরথ হিসেবে নিয়ে আসছেন, এবং সেটাই আসলে বহিরাগত বাঙালি সমাজের জন্য হতেই পারে না। তার কারণ আমরা যে তত্ত্বে বিশ্বাস করি, ভারতীয়ত্ব, এবং যা কিনা একটা জীবনধারা হিসেবে, জীবন পদ্ধতি হিসেবে সোজাসুজি বললেই হয় হিন্দুত্ব, সেটার মধ্যে কখনো বহুত্ববাদকে নিকেশ করে দেব, তুমি আমার দিকে আইসো, না হলে তোমার ঘাড়ের ডান দিকে আমি তরোয়ালের কোপ মারবো, বাঁ দিকের হাত কেটে দেবো, নাক কেটে নেব, চোখ খুঁচিয়ে খুবলে তুলে নেব, এই জিনিসে কোনোদিন ভারতবর্ষ বিশ্বাস করেনি। ভারতবর্ষ, যার একটা অংশ বাঙালি, যে বাঙালিত্ব রাখার জন্য
যারা কিনা বাঙাল হয়ে আমরা ওপার বাংলা থেকে এপার বাংলায় পালিয়ে এলাম, তারা তো বহুত্ববাদে বিশ্বাস করার জন্যই। যদি একেশ্বরবাদে বিশ্বাসী হতাম তাহলে তো ওপার বাংলাতেই থাকতে পারতাম। আসবো আমি আপনার কাছে। আমি একটু ডক্টর কুণাল সরকার আপনাকে যাই। কুণালবাবু, আপনি এই বিতর্কটাকে কতটা বাঞ্ছিত হিসেবে দেখেন? অঞ্জন, আমি এদের সবাই থেকে একটু আলাদা। হ্যাঁ, কেন? প্রথমত আমরা মানুষটা খুব বোকা, ওই জন্যে ডাক্তার হয়েছি। তো বুদ্ধিমান মানুষ সমাজে ডাক্তার হয় না। আর এদের থেকে আমাদের পার্থক্য হলো যে খুব অল্পতেই লোকে আমাদের পিটুনি দেয় আর কি। সুতরাং ফর দ্য সেক অফ স্ট্যাটিউটারি ওয়ার্নিং অ্যান্ড হেলথ প্রোটেকশন এমন কোনো কথা এখন বলা যাবে না যাতেই বাইরে আমরা মারধর খেলেও খেতে পারি আর কি। অন্যদের মারধর করার একটা কারণ থাকে, আমাদের মারধর করতে খুব একটা কারণ লাগে না। প্রথম কথা হলো যে এই যে প্রেক্ষিতে আমরা আলোচনা করছি না, এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে, ইট ইজ ইন দ্য ব্যাকড্রপ অফ দ্য ইলেকশনস। সামনে ইলেকশন, সেখানে আমরা কথা বলছি। তো একজন বোকা বাঙালি হিসেবে আমার প্রথম যেটা খুব আশ্চর্য লাগছে যে জ্ঞানত আমি যতগুলো ইলেকশন, তার কথাবার্তা, ডিবেট, ডায়ালেকটিক শুনেছি, এত উত্তাপ এবং এতটা ফাঁকা, এতটা অন্তঃসার শূন্য পলিটিক্যাল ডিবেট আমি বোধহয় আমার জীবনে কোনো দিন শুনিনি। হ্যাঁ, তো তাতে কি আমাদের বাঙালির সংস্কৃতি বা বাঙালির একটা রাজনৈতিক কালচারকে আমরা খুব একটা এনরিচ করছি? এখন অবধি যা হয়েছে, এই জানুয়ারির মাঝামাঝি অবধি, মে মাসে, এপ্রিল মাসে গিয়ে এই কন্টেন্ট অফ দ্য ডিবেট কোথায় গিয়ে দাঁড়াবে আমি জানি না। হ্যাঁ, সেকেন্ড কথা হলো যে এরা সবাই, যেমন দেবজিৎ খুব সুন্দরভাবে আমাদের জেনেসিস, জেনিওলজি এইসব নিয়ে কথাবার্তা বলেছেন। দেখুন, সংস্কৃতি আছে, ভাষা আছে, চর্বিত চর্বণ করে লাভ নেই। কিন্তু এখন এই সরল সমীকরণে একটা ত্রিভুজ হয়ে গেছে, এবং ত্রিভুজের থার্ড পয়েন্টটা হচ্ছে অর্থনীতি, ইজ ইকোনমিক্স। এক সময় ছিল যেখানে একটা সরলাকৃত জীবনে মানুষ তার সাংস্কৃতিক এনথুজিয়াজমের ওপরে অর্থনীতিকে চালাতো। এখন অর্থনীতি সংস্কৃতিকে চালায়, অর্থনীতি আমাদের একটা আইডেন্টিটি তৈরি করে। সুতরাং সেদিকটাও আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের 2000-এর ওপর রবীন্দ্রসঙ্গীত আছে, কয়েকশোর বেশি অতুল প্রসাদ আছে, অথচ আমরা একটা প্রোফাউন্ড ইকোনমিক অ্যানিমিয়াতে ভুগছি দিনের পর দিন। এটাও কিন্তু খুব একটা কাজের কথা নয়, বিকজ এখন আমাদের জীবন অস্তিত্বটা ট্রায়াঙ্গুলেটেড হয়ে গেছে। তৃতীয় যে পয়েন্টটা হচ্ছে যে ধীরে ধীরে এই যে কথাগুলো হচ্ছে বিগত কয়েকদিনের মধ্যে, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, এটসেট্রা এটসেট্রা, আমার মনে হয় আমাদের যেরকম উইমেন্স রাইট আছে, চাইল্ড রাইট আছে এটসেট্রা, সেখানে ডিসিজড ফেমাস বেঙ্গলিদের জন্য একটা রাইট হওয়া উচিত, যে মানে তাদের জীবন, তাদের কাজ, তাদের ফিলসফিকে নিয়ে একেবারে যেন মানে পিগ রেসলিং করা হচ্ছে, এবং সেটা বাংলা এবং বাঙালি হিসেবে আজকে আমাদের অন্তত ব্যথিত করছে। বাঙালি অস্মিতা এখন থেকে এপ্রিল মে মাসে কোথায় গিয়ে দাঁড়াবে? এমন একটা জায়গায় দাঁড়ানো উচিত যেন বাংলার ইলেকশনটাকে, নির্বাচনটাকে একটা ডেমোক্রেটিক এক্সারসাইজ বলে মনে হয়, যেন মনে না হয় এটা সেই সাব সাহারান আফ্রিকার ব্লাড ডায়মন্ডের কেউ স্ক্রিন প্লে লিখেছে, যে 14টা ইনস্টলমেন্টে লক্ষ লক্ষ পুলিশ এনে একটা অসভ্য জাতি এটাকে মারছে, এখানে রক্তপাত হচ্ছে, এ তার জিভ কেটে নিচ্ছে, তার কান কেটে নিচ্ছে। সেই রকম একটা মার্ডার অ্যান্ড মেহেমের মধ্যে এইটা আমাদের বাঙালিদের একটা পরিচয় হয়ে গেছে, যেটা বিহারে হয়নি, ইউপিতে হয়নি, ভারতবর্ষের অন্যদিকে হয়নি। যত আমরা ইলেকশনের কাছে যাব তত যেন মনে হবে আমরা একটা ভায়োলেন্সের নরককুণ্ডর মধ্যে আজকে বাস করছি। এবং সেটা কি দুঃখের কি জানেন তো, আমরা বাঙালিরা এত রবীন্দ্রনাথ, এত বিদ্যাসাগর, এত রামমোহনের কথা বলি, অথচ আমরা আমাদের কালচারের মধ্যে এই রক্তক্ষরণ, রক্তপাতকে কিভাবে মানে অনায়াসে, অক্লেশে নিয়ে নিয়েছি, সেটাকে নিয়ে আমরা কোথাও চর্চাটা করি অনায়াসে। এবং ভারতবর্ষের যদি আমরা 30টা স্টেটকে আজকে 15টা মেজর এবং 15টা ছোট স্টেট বলে ভাবি, আমরা একমাত্র স্টেট যাদের পলিটিক্যালি অ্যাডমিনিস্টার করতে আপনি যেরকম পাকিস্তানকে পিটোতে গিয়ে যেরকম আজকে করেন, যে অ্যামাউন্ট অফ মিলিটারি এবং প্যারামিলিটারি রিসোর্স দেন, আজকে কয়েক মাস পরে আমাদের এই অর্ধভুক্ত
ক্ষুব্ধ রুগ্ন অর্থনৈতিকভাবে যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সেই বাঙালিকে দেখলে মনে হবে এটাকে একটা হিউম্যান ডেমোক্র্যাটিক প্রসেস বলে মনে হবে না, যেন মনে হবে কিছু হিংস্র জন্তু জানোয়ার একেবারে কনস্ট্রিক্টেড ক্ষমতার লোভে একে অপরের জুগুলারের ওপরে ঝাঁপিয়ে পড়েছে। আমি দোহাই আপনাদের সমস্ত পার্টিকে হাতজোড় করে একজন বোকা বাঙালি হিসেবে অনুরোধ করি, সেই অমর্যাদার অস্মিতার কথা বাদ দিন, সেই চূড়ান্ত অমর্যাদার হাত থেকে বাঙালিকে রক্ষা করুন। নমস্কার। অসাধারণ, থ্যাংক ইউ। শাহেনা শাহ আলম, আমি আপনার কাছে আসি। প্রথমত আপনি জন্মসূত্রে বাঙালি নন, অতএব ঈষৎ সংকুচিত, ঈষৎ লজ্জিত আপনার সামনে আমাকে এই আলোচনায় যেতে হচ্ছে। আমরা কারা বাঙালি, আমরা কারা বহিরাগত, কারা অন্তর্গত। আপনি কতটা বহিরাগত আমি জানি না, আমি কতটা অন্তর্গত তা জানি না, কিন্তু এই বহিরাগত এবং অন্তর্গতের এই যে বিভাজন, এই যে রাজনীতি, এটাকে আপনি কীভাবে দেখছেন একটু বলবেন প্লিজ? ঠিক আছে, নমস্কার। অ্যান্ড আমি সবিকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার। মাই বেঙ্গলি ইজ নট গ্রেট, সো বাট আইল ট্রাই। সো আমি কলকাতায় জন্মেছি। আমার বাবা একজন আর্মি অফিসার ছিল। He was a high ranking senior officer in the Indian Army. तो आमी पूरे भारत ही आमी हिंदी बोलते पढ़ें, ठीक है। मैं पूरी भारत में अलग अलग स्थान में उनका ट्रांसफ़र होता था हर 2 साल 3 साल। But I was born in Kolkata, so in the command hospital. So I have a very strong connect with कोलकाता। तो कोलकाता और बंगाल से मेरा जो एक नाता है और आइडेंटिटी है वो कोलकाता से ही आरंभ हुआ है और कोलकाता से ही समाप्त होगा, क्योंकि मैं कोलकाता में मेरा जन्म हुआ है और पूरे भारत में घूमी होंगी। मैं पली बड़ी पूरे हर एक दूसरे शहर में, मणिपुर से लेके नागालैंड से लेके दिल्ली से लेके हर शहर में मेरा अपब्रिंगिंग रहा है। और चाइल्डहुड मेरा जो बचपन है वहीं गुजरा, बोर्डिंग स्कूल में गुजरा, फिर ग्रेजुएशन भी मैंने अजमेर में किया, सोफिया कॉलेज। बट बंगाल हैज़ गिवन मी अ सेंस ऑफ आइडेंटिटी। सो कोलकाता, बंगाल, सो वेन एवर आई रिप्रेजेंट Bengal anywhere as a TV panelist or at a literary festival or anywhere I go, people ask me, I've forgotten about Delhi, I've forgotten about everything. Whenever कोई मेरे से ये प्रश्न करता है आप कहाँ की हैं, तो मैं यही कहती हूँ कि मैं कोलकाता की हूँ। इसका मतलब क्या बनता है? मतलब ये बनता है कि Bengal is not only one identity, it's not about one religion। एक जो है व्यक्तिगत के तौर से बंगाल जो है, बंगाल एक ही समाज, एक ही धर्म, एक ही वो नहीं है। आप देख लीजिए अभी हाल में क्रिसमस फेस्टिवल हुआ था। एक यहाँ की बहुत एक मशहूर बेकरी है, नाहोम बेकरी। तो आपको पता है वो लाइन जो लाइन में जो खड़े थे लोग केक खरीदने के लिए, जो हर साल क्रिसमस केक खरीदते हैं, वो ज़्यादातर हिंदू जो हैं, हिंदू बंगालीज थे, वो लाइन अप करे हुए थे। और वो बेकर्स कौन है? वो मुसलमान बेकर्स हैं नाहुम में। एंड इट वाज ओन्ड बाय अ जूविश शॉप। 1 second, let me finish, your turn will come. So this is the culture of Bengal. We have seen people celebrating Diwali, Durga Puja. We have seen people celebrating Eid, Christmas with equal aplomb. And that resonates with everyone, and that is the culture of Bengal, because it is truly a cosmopolitan city. अगर बोलेंगे भाई क्या है बंगाल, तो वो क्या एक स्थान, एक लैंग्वेज, एक नहीं। मैं बंगाल हूँ, आई एम बंगाली। I might not be genetically a Bengali, whatever that means, but my soul and heart is Bengali. So I think everybody sitting on this panel represents Bengal equally. Everybody is an equal stakeholder. And that is what Bengal is about. The concern here is ये सांप्रदायिकता का जो शासन एक माहौल पैदा हो रहा है कि भाई ये हैं, वो सब नहीं है, वो फिजूल की बातें हैं। बंगाल जो है हर एक के जहन में है, दिल में है, दिमाग में है, और हर कोई जो है चाहता है कि हमारा जो बंगाल है, जिसका एक अस्तित्व रहा है। हम लोग की चर्चा क्या है? बंगाली अस्तित्व। The whole dynamics of Bengal. What is Bengal about? It is the culture. It is, of course, Rabindranath Tagore. It is, more than that, look at our social reformers.
right from Swami Vivekananda to Raja Ram Mohan Roy to the playwrights to the poets, name it, everybody is from here because this is the Renaissance movement started from Bengal. And I think वही लोग हम लोग प्रोटेक्ट करने की कोशिश कर रहे हैं, वही हम लोग थोड़े इस तरह का जो माहौल बन रहा है, क्योंकि कुछ राजनीतिक दल हैं वो चाह रहे हैं कि वो जो पास्ट में रहा है आइडेंटिटी उसके साथ छेड़छाड़ करें और यहाँ का वैसा माहौल এক্স্যাক্টলি আসলে আমি বিনায়ক ভূমিটা আপনার কাছে আসি এই বক্তব্য যখন আমরা শুনি তখন আসলে আমরা একটু একটু চমকিত হয়ে যাই। সাইরা কে? বাঙালি, অন্তর্গত, বহিরাগত? ওকে কি বাঙালি বলবো? কেন বলবো না? বললে কেন বলবো না? কিন্তু তারপরে যে মূল প্রশ্নটা এসে যায়, যে প্রশ্নটি করলেন, রেনেসাঁর যে আলোকপ্রাপ্ত বঙ্গীয় সংস্কৃতি তার উত্তরাধিকারী আমরা যখন আসলে একটা বিভাজনের রেখা দেখতে পাই ধর্মের নামে অথবা অন্যতরভাবে, তখন মনে করি এই কালচারটার উত্তরাধিকার অন্তত এরা যারা বহন করছেন তারা নয়। সেই অর্থেই আসলে বহিরাগত হিসেবে বিজেপির দিকে একটু খোঁচা বোধহয় চলে যায়। কীভাবে দেখেন সেটাকে? মাইকটা। উপস্থিত, শোনা যাচ্ছে? উপস্থিত সবাইকে আমার শ্রদ্ধা ও শুভেচ্ছা। আমার একজন শিক্ষকও আছেন এখানে, স্যার আছেন পবিত্রবাবু, তাঁকেও আমার শ্রদ্ধা জানাই। বহুদিন পর মাস্ক ছাড়া কথা বলতে পারছি, এটা একটা বেশ মুক্তির মতো মনে হচ্ছে। আমি খুব সংক্ষেপে কয়েকটা বিষয় বলছি যেটা আমার মনে হয় এটা শুনতে গায়ে। তার আগে একটা কথা আমি শুধু বলে নেব যে বাঙালি অস্মিতা, আমরা যখন স্কুলে পড়তাম তখনও অস্মিতা নামটা আসেনি, আর একটু পরে 20 বছর হলো বাঙালি পরিবারে অস্মিতা নামটা আসছে। তার আগে ঠিক সুতপা কাকলি পেরিয়ে অস্মিতা নামটা শুনিনি। ওই ম্যাটটি নিন তো প্লিজ, বল। হ্যাঁ, তো আমি সায়রার কথা দিয়ে শুরু করি। উনি যে বাংলার কথা বললেন, জন্মসূত্রে অবাঙালি আবু সৈয়দ আয়ুব আমাদের অনেকেরই রবীন্দ্রনাথের শিক্ষক। অতএব এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র গণ্ডির মধ্যে বাঙালিয়ানাকে বেঁধে ফেলার কোনো কারণ নেই, কোনো যুক্তি নেই। এবার আমি যে কথাগুলো শুনতে শুনতে বলবো ভাবছিলাম, আমার মনে হয় একটু সেদিকে, যেটা ডক্টর কুণাল সরকার একটু ইঙ্গিত দিয়েছেন, আমার কয়েকটা কথা বলা খুব জরুরি মনে হয়। এক হচ্ছে যে আমরা সবাই জানি যে আজকের পৃথিবীতে একটা নতুন কথাই এসেছে, এটা শুধু বাংলাতে এখানে হচ্ছে তাই না, যে আমরা নাটকে দেখেছি হয় চরিত্রই নিয়তি নয় নিয়তিই চরিত্র। আন্তিগোনের ক্ষেত্রে নিয়তিই চরিত্র, ম্যাকবেথের ক্ষেত্রে চরিত্রই নিয়তি। এর বাইরে একটা কথা এসছে সংস্কৃতিই নিয়তি। আমাদের সংস্কৃতি যেরকম আমাদের নিয়তিও সেরকম। তো বাঙালিরা তাতে বিশ্বাস করে খুব বেশি করে। তো আমার যেটা বক্তব্য, যে কথা বলতে আমি যেটা বলছি, যে এই যে আমরা এত সংস্কৃতির কথা বলছি, আজকে এখানে এই অভিজাত পরিবেশে বসে যে আমরা সংস্কৃতির কথা বলছি, একজন বাংলা ভাষার নগণ্য অক্ষরকর্মী হিসেবে আমার যেটুকু অভিজ্ঞতা, অনেকেরই অভিজ্ঞতা, আমরা যখন মফস্বলে, গ্রামে, গঞ্জে, বিভিন্ন জায়গায় কবিতা পড়তে যাই, গল্প পড়তে যাই, গান করতে যাই, নাটক করতে যাই, তখন সেই অনুষ্ঠানগুলোর দায়িত্বে মূলত থাকে কারা? কারা সেই দায়িত্বগুলো নেন? এই যে মফস্বল, ছোট ছোট জায়গা, ছোট ছোট পাড়ায় বাঙালি সংস্কৃতি, যে সংস্কৃতিকে আমাদের চোখের মনির মতো রক্ষা করতে হবে বলে আমরা মনে করছি, সঠিক মনে করছি, এই রবীন্দ্র নজরুল সন্ধ্যাগুলো আয়োজন করেন কারা? একটু খোঁজ নিলে দেখা যাবে মূলত শিক্ষকরা, স্কুল শিক্ষক, প্রাইমারি স্কুল শিক্ষক, কখনো কলেজের শিক্ষক। এদের মাধ্যমেই কিন্তু মাস্টারমশাই ডেকেছেন আজকে নাটক করতে হবে। আমরা ছোটবেলা থেকে যত নাটক করেছি, বিসর্জন হোক, ডাকঘর হোক, কোনো না কোনো, তার পরিচালক কিন্তু সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ছিলেন না, দেবেশদাকে পাইনি, মেঘনাথ ভট্টাচার্যকে পাইনি, কোনো না কোনো মাস্টারমশাই সেই নাটকগুলোই আমাদের রিহার্সাল দিয়ে তৈরি করাতেন। তাহলে আজকে আমরা যদি সত্যি বাঙালি সংস্কৃতি রক্ষার জন্য দলমত নির্বিশেষে এতটা চিন্তিত হই, তাহলে আমাদের এই ব্যাপারটা সবার আগে দেখা উচিত যে বিগত 10 বছর কেন
এই স্কুল সার্ভিস কমিশন এত অনিয়মিত হয়ে গেছে, স্কুলে স্কুলে শিক্ষক নিয়োগ হচ্ছে না। বাঙালি সংস্কৃতি বাঁচিয়ে রাখতে গেলে আপনাকে ঢক্কানিনাদ করে রাস্তায় বেরোতে হবে না বছরে একদিন। আপনি দেখুন যে প্রত্যেকটা বাংলা মিডিয়াম স্কুল যেন শিক্ষকের অভাবে না ধোঁকে। যদি শিক্ষকের অভাবে প্রত্যেকটা বাংলা মিডিয়াম স্কুল ধোঁকে, মানিক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বসন্তের কোকিল কেশে কেশে রক্ত তুলবে সে কিসের বসন্ত। যদি বাংলা স্কুলে স্কুলে শিক্ষক না থাকে তাহলে আই এম সরি টু সে যে বাঙালি সংস্কৃতি অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কিন্তু আমরা এটি যদি প্রসঙ্গের মধ্যে আসি, আমি এটাই প্রসঙ্গ। বাঙালি সংস্কৃতি বাঁচানোর জন্য বাঙালি স্কুলগুলোকে বাঁচানো দরকার। এর চেয়ে বেশি প্রসঙ্গ মানে প্রাসঙ্গিক আর কিছু হতে পারে না। এক্ষেত্রে বহিরাগত প্রসঙ্গটা যেটা আসে, হ্যাঁ বহিরাগতর কথা আমি বললাম। এবার বহিরাগত কথাটা না একটা ডাবল এজেড সোর্ড। আমি যখন কাউকে বহিরাগত বলছি তখন আমি নিজেই বহিরাগত হয়ে যাচ্ছি। শঙ্কর গুহনিয়োগী যে কাজ করতেন ছত্তিশগড়ের আদিবাসীদের মধ্যে দিয়ে, আমার একজন আত্মীয়, আমার এক কাকা, তিনি সারা জীবন কমিউনিস্ট ভাবাদর্শে বিশ্বাসী ছিলেন, ধানবাদের কলিয়ারিতে কাজ করেছিলেন, তাকে তো কেউ বহিরাগত বলেনি। তো আমি যখন যাকে বহিরাগত বলছি আমি কার নিরিখে বলবো, আমি কার থেকে শিখবো? আমি তো রবীন্দ্রনাথের থেকে শিখবো। আমি একটু রবীন্দ্রনাথের থেকে শিখি। শান্তিদেব ঘোষের একটি বই আছে, শান্তিদেব ঘোষ আপনারা সঙ্গীতের একজন ভগীরথ, রবীন্দ্রসঙ্গীত বিচিত্রা বলে। তো শান্তিদেব ঘোষ লিখছেন যে 1896 সালে যখন জোড়াসাঁকো কংগ্রেস হচ্ছে তখন ঠাকুরবাড়িতে কংগ্রেস নেতাদের রাত্রি নিমন্ত্রণ। তারা সবাই কাব্যপ্রেমী ছিলেন না, তারা দেশের সঙ্গে যুক্ত, দেশের স্বাধীনতাকামী রাজনৈতিক নেতা কোট আনকোট, তাদের সবার ঠাকুরবাড়িতে নিমন্ত্রণ ছিল, কারণ ঠাকুরবাড়ি তখন বাঙালি সমাজ বাঙালি সংস্কৃতির একটা হটস্পট সেখানে, এবং এতটা জায়গা ছিল তারা ডাকতে পারতেন। তো রবীন্দ্রনাথ তাঁর আগে, অতুল প্রসাদ সেনও সে সম্বন্ধে কথা বলেছেন, রবীন্দ্রনাথ বলছেন যে তাহলে কোন গানটি তাদের গাওয়া হবে, এবং রবীন্দ্রনাথ একটি গান রচনা করছেন সেই উপলক্ষে, ওই মনমোহিনী বলে, যে গানটি সংস্কৃত শব্দ বহুল। তিনি বারবার করে বলছেন, যেটা শান্তিদেব ঘোষ লিখছেন, অতুল প্রসাদ সেন লিখছেন, যে এমন একটা গান আমাদের পরিবেশন করতে হবে যেটা অবাঙালিদের বুঝতে অসুবিধে না হয়। তিনি কিন্তু সেখানে, এটাই বাঙালি অস্মিতা। আমি বুঝতে পারছি। আমার আর একটা কথা আছে, একটা পয়েন্ট, ছোট একটা পয়েন্ট আছে, এটাই বাঙালি অস্মিতা এই জায়গা থেকে, যে বুঝতে পারছে না তাকে আমি একটু সহজ করলাম। একটি শেষ কথা আছে, যে ধরা যাক এটা হতেই পারে, আমার মনে হচ্ছে বাইরে থেকে কেউ আসছে যাকে দেখে যার অস্তিত্ব আমার কাছে রিপালসিভ হতেই পারে, একজনের কাছে আরেকজন হতে পারে। এবার তাকে আমি রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, বিবেকানন্দ থেকে আলাদা করার চেষ্টা করব কেন? আমাদের ভাষায় আমরা জেলকেও এখন জেল বলি না, সংশোধনাগার বলি। আমার একবার একটি জেলের একটি সাংস্কৃতিক প্রোগ্রামে যাওয়ার সুযোগ হয়েছিল, সেখানে দেখলাম সব বন্দীদের রবীন্দ্রসঙ্গীত শেখানো হচ্ছে। তাহলে কাউকে যদি আমি খুব খারাপ মনে করি যে এই লোকগুলো খুব খারাপ, তাকে তো আমি রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে ভালো করার চেষ্টা করব। আপনাকে তাকে আমি খারাপ করার আসলে আলোচনা কোথায় কেন হয় জানেন তো, সেটা রবীন্দ্রনাথ, আপনারই কাছ থেকে এই শিক্ষাগুলো আমরা পেয়েছি বিভিন্ন সময়। রবীন্দ্রনাথ তো লিখছেন যে বর্ণাশ্রম ধর্মের সংকীর্ণতা কোথাও আমাদের নিত্য ধর্মকে ভিন্ন স্থানে আঘাত করেছে, এবং সেই জন্যেই সামগ্রিকভাবে তা উদারতার দিকে না গিয়ে, উন্নতির দিকে না গিয়ে বিকৃতির দিকে গেল। তার কোথাও নিত্য ধর্ম আছে। নিত্য ধর্ম কোনটা না, সীমার মধ্যে অসীমকে খোঁজা, বিশ্বযোগে যেখানে পাওয়া, যেখানে আপন হতে বাইর হওয়া। তার বদলে আমরা কেন ক্ষুদ্র প্রকোষ্ঠ গড়ে তুলছি? সেখানে আমরা ছোট হয়ে যাচ্ছি না, সেখানে আমরা বড় বিপদের সম্ভাবনা তৈরি করছি না? যদি বলেন প্লিজ। না, এই প্রশ্নটা তো একেবারে ধর্মের মূল প্রশ্ন, আমাদের অস্তিত্বের মূল প্রশ্ন, যে আমরা কোনো একটা ধর্ম দিয়ে কোনো একটা জাতিকে বা কোনো একটা গোষ্ঠীকে আমরা সীমাবদ্ধ করব কি না। না, তার চেয়ে বড় মনুষ্যত্ব, যেটা রবীন্দ্রনাথ প্রথম জীবনে ধর্মের দ্বারা একটুখানি আক্রান্ত হলেও আমি বলবো শেষকালে রবীন্দ্রনাথ আস্তে আস্তে ওই একটা বড় জায়গায় পৌঁছেছেন। যে জন্যে লক্ষ্য করবে শেষ যে বক্তৃতা, যেটা ওই সভ্যতার সংকট, তাতে কিন্তু কখনো বলছেন না ঈশ্বরের ওপর বিশ্বাস হারানো পাপ, বলছেন মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। আমি মনে করি রবীন্দ্রনাথ ঈশ্বরকে বরখাস্ত করেছেন ওই বক্তৃতায়, এবং শেষ গানটা, জীবনের যেটা শেষ গান, ওই মহামানবও আসে। এই মহামানবটাকে দ্য রিলিজিয়ান অফ ম্যান, মানুষের ধর্ম, সমস্ত কিছুতে যে সমস্ত মানুষ মিলে যে ধারণা, সেটা ঈশ্বরের ধারণা। মহামানব
বিপুল মানব, দি এসেনশিয়াল ম্যান, এই হচ্ছে যে তার ধর্ম নেই, গোরা থেকে শুরু হয়েছিল ব্যাপারটা, গোরা উপন্যাসে তোমাদের সকল এক্স্যাক্টলি আমার সাথে বলতেছিলাম, হ্যাঁ, গোরা একটা তো আইডিয়াল জায়গা, গোরা যেখানে প্রাথমিকভাবে সেই একটা ক্ষুদ্র গণ্ডি বেঁধে নিজেকে দেখবার চেষ্টা করতে, পরে দেখা গেল সেই গণ্ডিটা আসলে কতখানি ভঙ্গুর, গ্রামে গোরা তো একদম কট্টর হিন্দু ছিল, এক্স্যাক্টলি ভয়ঙ্কর হিন্দু, কিন্তু সে যে গ্রামে গেল চরঘোষপুরে 26 নম্বর অধ্যায়ে, সেখানে গিয়ে দেখলো একটি নাপিত একটি মুসলমান সর্দারের ছেলেকে পালন করছে, কারণ জমিদারের অত্যাচারে সেই মুসলমান সর্দার জেল খাটছে। তো গোরা শিউরে উঠে যে আমি এখানে জল গ্রহণ করবো না, পালিয়ে যাচ্ছি। তারপর জমিদারের বাড়িতে গিয়ে তার আরও খারাপ অভিজ্ঞতা হলো, তখন সে ফিরে এসে বলল, গোরা তো নাপিতকে জিজ্ঞেস করেছে এই কী করেছো তুমি? নাপিত বলল কোনো তফাৎ নেই, ওরা বলে আল্লাহ, আমরা বলি হরি, কোনো তফাৎ নাই। এইটা হচ্ছে ভারত, গোরার দীক্ষাটা হচ্ছে ভারত, গোরা গীতাঞ্জলি প্রায় একই সময়ে লেখা, এইটা হচ্ছে ভারত। এখন আমি বলছি যে আজকের প্রসঙ্গটা সেখানে নয়, বাঙালি ভারতের কি ধারণা, সেটা রবীন্দ্রনাথের ধারণা, তার সঙ্গে ইদানিংকালের শাসকদের ধারণা আমি খুব মিল দেখতে পাই না। দ্বিতীয় কথাটা হচ্ছে, তবে বাংলার কথা এত বলছেন কেন তারা? বাংলায় এসে দলে দলে আসছেন, তার কারণটা সোজা সবাই জানে যে 2021 এপ্রিল বা মে নাগাদ একটা ভোট হবে, ভোটে বাঙালির মন জয় করবার জন্য, যে আমরা বাঙালি অস্মিতাকে একটুখানি তেল দেবার জন্যে বা হাওয়া দেবার জন্য। বাঙালির একটা ভুল আত্মগর্ব আছে, কিন্তু এই আত্মগর্বটা এককালে হয়তো সঙ্গত ছিল, কিন্তু এখন ভারতের প্রত্যেক প্রদেশ অনেক এগিয়ে গেছে, আমাদের চাইতে অনেক ভালো ভালো কাজ অনেকে করছে, কিন্তু আমরা একসময় উড়ে মেড়ো খোট্টা এই সমস্ত বলতাম, এটাও এই রেনেসাঁসের একটা কুফল আমি বলবো, সেটা ক্ষুদ্রতা, হ্যাঁ এই ক্ষুদ্রতা, কিন্তু সত্যি সত্যি বাঙালির একটা মহত্ব অর্জিত হয়েছিল, সেটা আমাদের মতো তুচ্ছ লোকেদের জন্যে নয়, 19 শতাব্দীতে যারা মহৎ পুরুষ জন্মেছিলেন তাদের জন্য, যাদের সত্যজিৎ রায় পর্যন্ত যাদের উত্তরাধিকার হয়তো চলেছে, বা সৌমিত্র চ্যাটার্জি পর্যন্ত। কিন্তু এই অস্মিতাকে তোল্লাই দেবার জন্যে যে কাজটা হচ্ছে, এটা হচ্ছে একেবারে ভোটের দিকে তাকিয়ে, এবং তারা ভালো করে হোমওয়ার্কও করেন না, ভুল ভাল প্রচুর কথা বলেন, যে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে জন্মেছিলেন, বা ওই রকম আমাদের এদিক থেকেও ভুল বলা হয়, রাজ্যের দিক থেকেও প্রচুর ভুল বলা হয়, কিন্তু এরাও সমানে পাল্লা দিয়ে ভুল বলে যাচ্ছেন। একজন বলছেন যে বিদ্যাসাগর সহজ পাঠ লিখেছিলেন, এরকম বলছেন। তো এই ব্যাপারটা কিছু লোকের চোখে পড়ে, সাধারণ বাঙালি হয়তো এক মুঠো চাল ভিক্ষে নিলাম, যারা আবার ভিক্ষে দিয়েই চলে এলেন অন্য দলের ঘরে। তো এই যে দেখনধারীটা, এই আধিক্যেতা একটা ভান, এই ভানটা সকলের, মানে আমি জানি না, সচেতন মানুষের চোখে পড়া উচিত, এবং যারা এটা দেখান তাদের বোঝা উচিত যে এটা করে আখেরে লাভ হয় না, মানে এটার মধ্যে ফাঁকিবাজিটা অনেক সময় লোকে ধরে ফেলে। তবু আমি অসাধারণ বললেন, আমি অনিন্দ সেই জায়গায় আসবি, তবু এই ফাঁকিবাজিটা যেখানে ধরে ফেলেনি, তবু এই ফাঁকিবাজির পথেই দেখি রাজনৈতিক দলগুলোকে কীভাবে শুরু করে এগোতে। কেমন মনে হয়, কেমন বোধ করেন? আমরা তো এতগুলো বছর ঠিক এটাকে আমরা এক্সপিরিয়েন্স করিনি। আমি একটু অন্য দিক থেকে কথাগুলো বলি, তার কারণ হচ্ছে এতক্ষণ সত্যি তো স্যার বলেছেন, কুণালদা এত সুন্দর করে একটা জায়গা বলেছেন, আমার কোথাও মনে হয় যে এই গোটা ঘটনাটার পিছনে বাঙালি মধ্যবিত্ত সমাজের একটা বিরাট বড় ভূমিকা আছে, অর্থাৎ যেটার মধ্যে আমরা পড়ি। সত্যি তো তাই, ভোট যখন আসে তার মধ্যে সেটা একটা রাজনৈতিক সার্কাসে পরিণত হয়। এই সময়ে বিভিন্ন মহাপুরুষরা চাকরি পান, এতদিন যাদের নাম শোনা যেত না তাদের নাম করে করে বড় বড় হোর্ডিং লাগানো হয়, প্রত্যেকটা রাজনৈতিক দল কম্পিটিশনে লেগে যায় যে সত্যি কে কত পূজা অর্পণ করতে পারে কার পায়। এবং দেখা যায় আমরা যারা সাধারণ মানুষ তারাও কিন্তু একটুখানি ফুলবেল পাতা পাই, আমাদেরও বেশ তোল্লা দেওয়া হয়, এই আমাদের বেশ আলোচনা সবাই ডাকা হচ্ছে, মনে করা হচ্ছে, আমি যেরকম এখন ব্যক্তিগতভাবে ভাবছি আমি এটা বলছি না জানি কি একটা বড় কাজ হবে। তো যাই হোক, যারা অলক্ষ্যে থাকেন তারা মিটি হাসে, তারা ভাবে ঠিক আছে এটা হয়ে যাক, হয়ে গেলে আবার এদেরকে ছুঁড়ে ফেলে দেবো, কিছু এসে যাবে না, আমরা আমাদের মতোই চলবো।
এই যে একটা শ্রেণী তৈরি হয়েছে, যে শ্রেণীটাকে আমরা ধরে নিচ্ছি যে একদল হচ্ছে যারা পলিটিক্যাল আর একদল হচ্ছে যারা নন পলিটিক্যাল, অ্যাপলিটিক্যাল নয়। এই নন পলিটিক্যাল সেকশনটা আমি বলছি কমপ্লিটলি তারা না অনেকটা মুরগি সুলভ। তারা আসে যায়, গান গায়, আমি ভাবছি গান করে দেশ উদ্ধার করে দেবো, দেবেশ ভাবছে নাটক করে দারুণ কিছু করে দেবো। বাঙালির একটা এরকম বদ ধারণা অনেক বছর ধরে বিভিন্ন মনীষীরা মাথায় ঢুকিয়ে গেছেন যে শিল্প দিয়ে অনেক কিছু করা যায়। তো শিল্প দিয়ে তো আমাদের এখানে সে অর্থে খুব বিপ্লব এলো না। আবার একই রকমভাবে বোঝা গেল যে ওই একটা গান দিয়ে যে সব কিছু পাল্টে দেওয়া যেতে পারে, যাদের যাদের উপর আমরা ভরসা করেছিলাম, একটা সময় গিয়ে আমরা বুঝতে পারলাম না আদৌ আসলে যাবে না। যেভাবে যাবে সেটা হচ্ছে যে ওই কোটারিটার মধ্যে আমাকে প্রবেশ করতে হবে। যদি না প্রবেশ করা যায় তাহলে আমি সরাসরি ওই সংঘাতে পৌঁছতে পারবো না। আমি বাইরে থেকে সত্যি সত্যি সমালোচনা করলাম, কথা বললাম, তাতে ওই বড় দেয়ালটাতে না 2-4টে ঢিল গিয়ে পড়বে, যে ঢিলটা অ্যাকচুয়ালি তাদের গায়ে গিয়ে লাগবে না। বাঙালি অস্মিতা নিয়ে আজকে আমরা কথা বলছি। সত্যি সত্যি বাঙালি অস্মিতা কথাটার মধ্যে আমার আবার কোথাও ব্যক্তিগতভাবে মনে হয় একটুখানি সত্যি প্রাদেশিকতা আছে। মানে মারাঠি অস্মিতা শুনেছি, বাঙালি অস্মিতা, এই শব্দগুলো এখন সব নতুনকার সংযোজন। তার কারণ বাঙালি অস্মিতা বলে আবার কি, আমাদের যে অস্মিতা তৈরি হয়েছে, যে পরিচয় তৈরি হয়েছে, তার সঙ্গে অজস্র মানুষ মিশে আছেন। আমাদের মানে একটা কলোনিয়াল জায়গা, যেখানে আমরা ফ্লুরিজে গিয়ে কেক খাই, ওই নাহুমসের সামনে লাইন দিয়ে আমরা ক্রিসমাস পালন করি, আমরা যে কোনো মানে পার্বণ সব কিছুতে, এমনকি চীনাদের মানে উৎসবেও আমরা গিয়ে সামিল হই। ফলে সেখানে আলাদা করে আমার বাঙালি পরিচয় গড়ে উঠেছে, কিন্তু শুধুমাত্র আমার প্রজাতির জন্য নয়, অনেক রকমের মানুষ মিলেমিশে আছে। এই মানুষজনরা সবাই এসেছে এবং তাদেরকে আমরা গ্রহণও করেছি। এই সময় থেকে ওই পুরনো সময়টা তফাৎ কি, একটু আগে বলছিলেন স্যার, বলছিলেন যে আমরা সত্যি মেরেও বলেছি এক সময়, উড়ে বলেছি এক সময়, আমরা ভয়ঙ্করভাবে কমিউনাল। কিন্তু আমরা বলেছি যে মানুষগুলো, যে ফিউডাল মানুষগুলো এই শব্দগুলো উচ্চারণ করেছে, তার বাড়ির হয়তো রান্নার লোক ছিল একজন উড়িষ্যা থেকে আসা মানুষ, মারওয়ার প্রদেশ থেকে এসে যদি এখানে ব্যবসা স্থাপন করছেন, তাকে হয়তো তারা মনে মনে মেরে বললেও তাকে জায়গাটা করে দিয়েছিলেন। তারা কিন্তু অনেক বেশি, আবার বলছি, লিনিয়েন্ট ছিলেন। তারা তাদেরকে ডেকে নিয়েছিলেন, কিন্তু শব্দগুলো হয়তো এরকম উচ্চারণ করেছিলেন। আর আমরা মনে মনে ভেবেছিলাম হ্যাঁ ঠিক আছে, বাঙালি তো এইসব কাজ করে না, বাঙালির থেকে বাঙালি রবীন্দ্রনাথের জাতি, সে কি একটা যে সে কাজ করতে পারে, সে ব্যবসা ট্যাবসা করতে পারবে না, অন্য কিছু করবে না, রান্না বান্না করবে না, সে নিজের মতন থাকবে, সে মগজ কাটাবে। আজকে এই পর্যায়ে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বাঙালিয়ানা যে হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে, মনে হচ্ছে আর কিছুই নেই, মানে রাজা তোর কাপড় কোথায় মতন আমাদেরও বাঙালিয়ানা কোথায় আমরা আর খুঁজে পাচ্ছি না। তার কারণ আমরা ওই সত্যি সত্যি আমাদের ভাষার জন্য, আমাদের জায়গার জন্য ওই মধ্যবিত্ত সমাজ খুব কম কাজ করেছে, খুব কম কাজ করেছে। রাজনীতি খুব কম কাজ করেছে, রাজনীতি 10-এ 3 পাবে, কিন্তু সত্যি বলতে কি এমনি যারা সাধারণ মানুষ তারাও কি কাজ করেছে, তারা আজকে যে কাজটুকু করা উচিত ছিল তাদের বিচার করলে দেখা যাবে তারা 2 পাবে। কি আমি আসবো, আমি এত 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 সুন্দর বললেন আপনি না। আসলে ভেবে দেখলে আমরা আজ থেকে ধরা যাক 30 বছর 40 বছর আগে এই বাঙালি সামাজিক পরিসরে বাঙালি অস্মিতা শব্দটার অভিধান থেকেই বহু দূরে ছিল। আজ যে রাজনৈতিক পটভূমিতে বা সামাজিক পরিসরে এই নিয়ে আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর দিকে আঙুলটা তুলে দিতে পারি। তুলবার আগে খেয়াল রাখতে হবে নিজের দিকে আঙুল তোলার অবকাশ আছে, আমি কি কোথাও সেই পরিসরটা করে দিচ্ছি। ছোট্ট একটা বিরতি নেবো, বিরতির পর সে আলোচনাতেও ফিরবো। সঙ্গে থাকুন 24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর। আমরা আছি আপনার রায়, আলোচনা করছি বাঙালি অস্মিতা এবং তার পটভূমিকায় আমাদেরও কোথাও সামাজিক ভূমিকা থাকে কিনা। সায়নী, আমি আপনার কাছে আসি, কতটা বিরক্ত বোধ করেন যখন এই নিয়ে চর্চায় আমাদের নিজেদেরকে চর্চিত হতে দেখি? গুড ইভিনিং। ভালো আলোচনা চলছে এখানে। আমার সিনিয়র যারা রয়েছেন সবার অনেক বেশি এক্সপিরিয়েন্স আমার থেকে, আমার খুবই কম, এবং তাদের মতামত, তাদের পলিটিক্যাল এবং সোশ্যাল যে ফিলোসফি আছে বা আইডিওলজি আছে, সেটাকে আমি অবশ্যই শ্রদ্ধা জানাচ্ছি। একদমই ভালো লাগার তো পরিবেশ নেই আর পশ্চিমবঙ্গে। আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি সবাই।
এবং বহিরাগত নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই, কারণ আমি নিজে একজন লিবারেল ডেমোক্রেটিক মানুষ, অল ইনক্লুসিভ, অনেকটা ভারতের মতো, আমাদের রাজ্যের মতো। আমরা সবার সাথে একসাথে থাকতে ভালোবাসি, মিলেমিশে কাজ করতে ভালোবাসি, জায়গা ছেড়ে দিই। কিন্তু এখন যেটা হচ্ছে মানে সেটা খুব ডিফিকাল্ট একটা পর্যায়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে, কারণ এটা তো শুধুমাত্র একটা সুশাসন আসবে সেরকম বিষয় না, একটা সুপরিবেশেরও খুব প্রয়োজনীয়তা রয়েছে। এবং সেটা কতটা যারা বাইরে থেকে আসছেন, যারা আমাদের সঙ্গে কাজ করতে চাইছেন, থাকতে চাইছেন আমাদের পাশে, তারা কি আদৌ সত্যি বোঝে যে পশ্চিমবঙ্গের মানুষ কি চায়? মানে তারা কি কখনো সেটা কোর বিলিফটা জানতে চেয়েছে? কারণ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বা স্বামী বিবেকানন্দকে নিয়ে মাতামাতি, মানে বাঙালি আমার মনে হয় না, অ্যাটলিস্ট আমার ইউথ যারা রয়েছেন, এজেড যারা রয়েছেন, তারা সেইগুলোতে খুবই একটা মানে ভোলার নয় আমি বলবো, কারণ অনেক প্র্যাকটিক্যাল ইস্যু রয়েছে ইন হ্যান্ড। আজকে যদি আপনি সংস্কৃতির কথা বলেন, তাহলে আমাদের এখানে মানে সংস্কৃতি কী নিয়ে আমরা কথা বলছি? যে বাইকে করে করে শয়ে শয়ে ছেলেরা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে ওয়ার ক্রাই, ঈশ্বরের নাম ভালোবেসে বলুন, ভয় দেখানোর জন্য, কারুর পেছনে লাগার জন্য বলার দরকার নেই, সেটা তো আমাদের সংস্কৃতি না। আজকে একজন রাজনৈতিক একজনকে বলছে যে মেরে পগার পার করে দেবো, আরেকজন তার উত্তরে বলছে যে ঠেঙিয়ে বার করে দেবো, মাথা ফাটিয়ে দেবো, চামড়া গুটিয়ে দেবো। এটা কী ধরনের রাজনীতি আমাদের এখানে? আমাদের এখানে সংস্কৃতি কি সেটা বলে? কখনোই বলে না। তো এইগুলো যত আমরা দেখছি আমাদের খারাপ লাগছে। এবং এইগুলো ছাড়াও আর অনেক কিছু রয়েছে, শুধুমাত্র বহিরাগত। আজকে একজন গুজরাটি আমাদের প্রাইম মিনিস্টার, এর আগে একজন পাঞ্জাবি ছিলেন, এরপর একজন বাঙালি হতে পারেন। আমাদের নেচার ইনক্লুসিভ, সেটাই আমাদের, যেটাকে আমরা বলছি অস্মিতা, ভারতের মানুষের অস্মিতা। কিন্তু সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা যারা আসছেন, আপনারা একদিকে যখন বলছেন যে আমরা বাঙালিকে ভালোবাসি, শ্রদ্ধা করি, অন্যদিকে আপনারা এটাও বলছেন যে অমর্ত্য সেনের কথা বলার যোগ্যতা নেই। আপনারা এটাও বলছেন যে একজন বিদেশি বউ থাকলে নোবেল জয়ী হওয়া যায়। তো এই কথাগুলো বললে বাঙালির খারাপ লাগে। মানে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জ্ঞাপন করতে করতে যখন বুঝি না করে রবীন্দ্রনাথের সিটে বসে পড়েন, তখন বাঙালির খারাপ লাগে। আজকে মানে এই কথাগুলো হচ্ছে, আমি বলতে বাধ্য হচ্ছি, মানে কিন্তু চারিদিকে আমরা এটা দেখি, আমাদের খারাপ লাগছে। মানে শুধুমাত্র কিন্তু বাঙালিকে এগুলো বলে হবে না, আপনাদেরকে এবার গ্যারেন্টি দিতে হবে, মানে প্ল্যান অফ অ্যাকশন দিতে হবে। যেই আসুন, শুধুমাত্র ধর্মের নামে, শুধুমাত্র আমাদের যারা মনীষী আছে তাদেরকে ঘুটির মতো ইউজ করে, ম্যানুপুলেট করে ইলেকশনের সামনে তাদেরকে এগিয়ে দিলে মনীষীদের, এইভাবে আমার মনে হয় না যে বাঙালির মন জয় করা যায়। খুব ইম্পর্ট্যান্ট কথা বলেছেন দাদা, যে মন জয় করুন, ভোট জয় এমনি হয়ে যাবে, কিন্তু সেটার মধ্যে যেন একটা ট্রান্সপারেন্সি থাকে। কথায় কথা বাড়বে অঞ্জনদা, আপনি বলবেন সোনার বাংলা, আমি বলবো হীরের বাংলা, আপনি বলবেন নবরত্ন দিয়ে বাংলা সাজাবো, তারপরে আমি বলবো আমি প্ল্যাটিনাম বানিয়ে দেবো, কিন্তু সেটাতে চারটে খিল্লি হবে, সেটাতে কোনো সমাধান হবে না। সোনার বাংলা তৈরি করার জন্য কি করতে হবে সেটা বলুন। আপনারা কি আমাদের গ্যারেন্টি দিতে পারবেন, যারাই আসুন, যে আজকে যদি বাংলায় নতুন কোনো দল আসে, তাহলে আমাদের যে মেয়েদের সুরক্ষা আছে সেটা কোনো উত্তরপ্রদেশের নর্দমার ধারে পড়ে থাকবে না, যেরকম ওখানে হয়, যেটা রেপ ক্যাপিটাল অফ ইন্ডিয়া? আপনি কি আমাদেরকে বলতে পারবেন? সেটা পারবেন না। আপনি কি আমাদের বলতে পারবেন যে আমার বাড়িতে পাশে যদি কেউ কালকে বিফ রান্না করে খায়, তাদেরকে গিয়ে কেউ মেরে আসবে না? সেটা বাংলায় হবে, সেই কথা কি আপনি দিতে পারবেন? আমরা তো দেখছি চারিদিকে কি হচ্ছে। আজকে কোনো কথা উঠলে একজন বলবে যে সিএম কেয়ারের ফান্ডের কি হিসেব আছে সেটা দাও, আমরা শুনছি। আবার অন্য দল বলছে পিএম কেয়ারের অডিট কেন বন্ধ, আমরা সেটাও শুনছি। তো বাঙালি যাবে কোথায়? মানুষ যাবে কোথায়? পশ্চিমবঙ্গের মানুষ যাবে কোথায়? এত কন্ট্রাডিকশন আমাদের চাই না। আমরা স্বচ্ছ রাজনীতি দেখতে চাই, একটু পরিষ্কার রাজনীতি দেখতে চাই। এত কাদা ছোড়াছুড়ি, এত কথাকথি কিসের জন্য? সিটের জন্য? অনিন্দদা বলেছে 5 বছর হাসবে সবাই, দেখবে সবাই, 5 বছর দেখবে আবার চলে যাবে। মানুষ তো শেষ কথা বলবে, পাবলিক হ্যাঁ সব জানতি হ্যাঁ। এক্স্যাক্টলি। এবং তাছাড়া আরেকটা যে জিনিসটাই, যে আমরা বাঙালিরা জানতাম যে যার জন্য চুরি করি সেই বলে চোর, তত অবধি ঠিক ছিল। কিন্তু যারা নিজেদেরকে পুলিশ বলে এলো, যারা বললো যে আমরা চোরকে ধরবো, তারা যখন চোরকে সঙ্গে নিয়ে নিল, তখন বাংলার মানুষের সমস্যা হয়। আজকে যারা এসে বলছেন যে আমরা পার্টি ছেড়ে দিয়েছি বা দল বদল করেছি কারণ আমরা কাজ করার সুযোগ পাইনি, এতদিনে কেন বলছেন? 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর বলেননি কেন? এটা কি নতুন হয়েছে যে কাজ করার সুযোগ পাননি? তাহলে যদি বলেন ভালো, দের আয় দুরুস্তায় চেতনার উদয় হয়েছে, ভালো কথা, তাহলে ফিরিয়ে দিন। এতদিন ধরে থেকে থেকে যেই টাকাগুলো রোজগার করেছেন, যেই বাড়ি বানিয়েছেন, গাড়ি বানিয়েছেন, মানুষের সেবা করতে হলে, তাদের সাথে কাজ করতে হলে সেই টাকাগুলো পাবলিককে ফিরিয়ে দিন। ট্রান্সপারেন্সি রাখুন। দুরকম কথা বললে তো চলবে না।
শালিনী, আপনাকে ধন্যবাদ এই জন্যে আমরা এতক্ষণ ধরে আলোচনায় আসলে বিষয়টাকে অনেকটা তার পরিধি জুড়ে খেলছিলাম। ধীরে ধীরে বলছিলাম ওই কেন্দ্রবিন্দুটায় কেউ একটা ধরে বলছিলাম না যে রাজা তোর কাপড়টা কোথায়, একদমই। এই জায়গাটা আপনি করলেন। ইউথ ইজ নট ইন্টারেস্টেড ইন অল দিস। আমি সৌম্যবাবু আপনার কাছে সেই প্রসঙ্গ ধরেই আসি। আপনার পাশে দুই যুযুধান যে পক্ষ, একদিকে বিজেপি এবং তৃণমূল, শালিনী একটা জায়গায় অত্যন্ত সচেতনভাবে বলেছেন মানুষ আর কিছু চায় না, সুশাসন চায়। সুশাসন যখন এবং পরিবেশ, এবং পরিবেশ, সুশাসনেই তো সুপরিবেশ আসে। সেটার যখন গ্যারান্টি যখন দেওয়া সম্ভব নয়, তখনই কি আসলে এই অন্যতর ওই পেরিফেরিয়াল এই জায়গাটা যাই আমরা, বহিরাগত, অন্তর্গত ইত্যাদি, কীভাবে দেখেন? আপনার সবাইকে শুভ সন্ধ্যা। মানে আমাদের খুব বদনাম আছে জানেন তো, যে রাজনীতির লোকের আজকাল ডিস্ট্রাস্ট করছে অনেক বেশি। তার কারণও আছে। অনিন্দ তবু 3 দিয়েছে কিন্তু আমরা যারা বলছি বহিরাগত, অন্তর্গত, এইসব নিয়ে আলোচনা করছি, তাহলে আমরা যারা বাঙালি হলে যাদেরকে গর্ব অনুভব করি কমসে কম, আপনি ভাবুন স্বামী বিবেকানন্দকে, তিনি কি বাঙালি ছিলেন না? তিনি সিস্টার নিবেদিতাকে কোনোদিন ভেবেছিলেন বহিরাগত? যদি আমরা ভাবি নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের আইকন, আমাদের গর্ব, আপনি ভাবতে পারেন তিনি হাবিবুর রহমানকে কোনোদিন ভেবেছিলেন যে তিনি বহিরাগত? ডক্টর কুণাল সরকার যদি দিল্লিতে কোনো পেশেন্টকে চিকিৎসা করতে যায়, তাহলে কি তিনি দিল্লিতে বহিরাগত? আজকে অনিন্দ যদি গান করতে যায় মালদাতে, তাহলে মালদাতে অনিন্দ বহিরাগত? আপনি ভাবুন যে আমরা সিস্টার নিবেদিতা দেখেছি, মাদার টেরেসা সারাটা জীবন বাংলায় কাটিয়েছেন। আমরা কি কোনোদিন ভেবেছি সুদূর আলবেনিয়া থেকে এসে তিনি যখন আমাদের রাজ্যে এত ভালো কাজ করেছেন, তিনি বহিরাগত? তিনি বাঙালি নয়? আমরা এতটা সংকীর্ণ, এই যে গেল রব, এই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমাদের কাজ করার যে জায়গা প্রতিদিন হারিয়ে ফেলছে অঞ্জনদা। আপনি ভাবুন এই যে ন্যারেটিভ বদল, আমি বলতে বাধ্য হচ্ছি, এই রাজনৈতিক দৈন্যতা থেকে আজকে শুধুমাত্র এটা তৈরি হয়েছে। একটা দল তার পারফরমেন্সের ওপরে ভোট চাইবে, একটা দল কাজ করতে আসার জন্য যখন চাইবে সে বলবে আমি এটা করব। এই ন্যারেটিভ তৈরি হওয়া দরকার ছিল বাংলায়, আমরা আগে দেখেছি। আপনি কোনোদিন ভাবতে পারেন ঘনশ্যাম দাস বিড়লা, যিনি রাজস্থানের সুদূর ঝুনঝুনুতে জন্মগ্রহণ করেছিলেন, স্বাধীনতার আন্দোলনে আমরা তাকে দেখেছি মহাত্মা গান্ধীর সঙ্গে কাজ করতে। তার প্রথম শিল্পটা তৈরি হয়েছিল বম্বে, তারপরে তৈরি হয়েছিল পশ্চিমবাংলায় কেশরাম জুট মিল। আমরা কি কোনোদিন ভেবেছি তিনি বহিরাগত, তিনি বাঙালি নয়? মুশকিলটা হয়ে গেছে যে আমাদের ওপরে বিশ্বাস মানুষের এই কারণে চলে যাচ্ছে যে কিছুদিন কাজ করার পরে হঠাৎ আমাদের মনে হচ্ছে যে আমরা তো সত্যিই কিছু পারফর্ম করিনি। তাহলে আমাদের এই রাস্তাগুলো নিতে হবে, সহজ রাস্তা। এই বায়নারি সৃষ্টি, কেউ ধর্মের নামে ভাগ করছেন, কেউ জাতপাতের নামে ভাগ করছেন, কেউ ভাগ করছেন বাঙালি বিহারি, কেউ ভাগ করছেন বহিরাগত অন্তর্গত। বহিরাগত কথাটার মধ্যে একটা সীমা আছে, একটা পরিধি আছে। আজকে আপনি যাদবপুর বা সন্তোষপুর এলাকায় এই প্রোগ্রামটা করছেন এত সুন্দর সন্ধ্যায়, আপনি যখন সল্ট লেকে যাবেন আপনি বহিরাগত, আপনাকে দাগিয়ে দেওয়া যাবে। এই ভয়ঙ্কর খেলা, এই ভারতবর্ষ বহু দল, এই সংসদীয় গণতন্ত্রে আমরা এটা বহু কষ্টের সঙ্গে অর্জন করেছি, এটাকে বাঁচিয়ে রাখা দরকার। এতগুলো জাস্ট ক্লোজ করছে, এতগুলো ডায়ালেক্ট, যেখানে 2 কিলোমিটার 4 কিলোমিটার যাওয়ার পরে মানুষের পরিধান চেঞ্জ হয়ে যায়, 10 কিলোমিটারের মধ্যে ভাষা পরিবর্তন হয়, যেখানে মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন হয়, সেখানে আমাকে কিছুদিন আগে আপনাদের এই প্রোগ্রামটার আগে আশ্চর্যজনকভাবে আমরা বেঙ্গালুরুতে আমার এক ছোটো ভাইয়ের ছেলে ওখানে পড়াশোনা করে, তাকে বলছিলাম দেখ এরকম একটা সাবজেক্ট আজকে বলতে যেতে হবে। বলছে তোমরা ভাবো তো আজকে বেঙ্গালুরুতে আমি থাকি, আমাকে যদি একবার দাগিয়ে দেওয়া হয় তুমি বহিরাগত। ভাবতে পারছেন যে কাশ্মীরের সীমান্তে যে সেনা যিনি পাহারা দিচ্ছেন তারও একজন ভাই বা বন্ধু বাংলার বর্ডারে যখন দাঁড়িয়ে বাংলাকে রক্ষা করছে, সে কি বহিরাগত? ঠিক বলেছেন। আমি এখানেই দেবেশ আপনার কাছে আসি। এই জাস্ট ক্লোজ করি, এই রাজনৈতিক দৈন্যতা মানে কেউ পারফরমেন্সের কথা বলছে না অঞ্জনদা, যে কটা শিল্প করলেন, কটা কারখানা করলেন, কটা হাসপাতাল দিলেন, কতজনের চাকরি হলো, কটা কারখানায় ধোঁয়া উঠলো। শুধুমাত্র সস্তার রাজনীতিতে মানুষকে বোকা বানিয়ে
বায়ানারি সৃষ্টি করে পশ্চিমবাংলাটাকে এই বাঙালি বিহারি, বাঙালি বহিরাগত, অন্তর্গত করে মূর্তি অনেক বানিয়েছেন। অনেক বিবেকানন্দ হয়েছে, অনেক রামকৃষ্ণ হয়েছে, অনেক চৈতন্যদেব হয়েছে, মূর্তি আমরা অনেক বানিয়েছি, কিন্তু মূর্তির পেছনে এবং তলায় তাদের ভাবধারাটাকে আমরা কিন্তু অনেক ছোট করে ফেলেছি। যে ভাবধারা, দেবেশ আমার বক্তব্য, যে ভাবধারা এই বাঙালিকে আমাদের সীমা, আমরা ক্ষুদ্র সীমার থেকে অসীমের দিকে নিয়ে গেছিল একটা সময়, একটা পর্যায়ে। ঊনবিংশ শতক আমাদেরকে সেই অনেকগুলো আলোক রেখা দেখিয়েছিল এবং বৃহতের দিকে নিয়ে গেছিল। আমরা সেই অসীম থেকে ক্রমাগত নিজেদেরকে আরও সীমানাটাকে ছোট করে আনছি, আরও ছোট। কতটা দৈন্য থাকলে অন্যতরভাবে, সেটা শাসনে হোক, মানুষে হোক, চিন্তাপটে হোক, যেভাবেই হোক, যে আমরা নিজেকে ক্রমাগত আরও ক্ষুদ্র করে তুলি। তখন কিভাবে দেখেন? আপনারা তো নাট্যকর্মী, আপনারা তো চিন্তাবিদ। সবাইকে শুভ সন্ধ্যা। অঞ্জন, তোমার কথা শুনে আমার আগে একটা ঘটে যাওয়া একটা ঘটনাকে শেয়ার করি। যেহেতু আমি গ্রামেগঞ্জে লোকনাট্য নিয়ে কাজ করি, তো গম্ভীরা শিল্পী আমাদের অমরদা, বিখ্যাত মালদার, তার একটা পারফরমেন্স আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি। সেখানে আপনারা সবাই জানেন যে গম্ভীরাতে শিব নানা হে, তিনি ভিখারি শিব, তাকে নিয়ে অনেক রঙ্গরসিকতা করা হয়। সেই পোস্টটির পরে আমাকে, মানে আমার ওই পোস্টের নিচে যেভাবে দেবতাকে অপমান করা হয়েছে বলে অকথ্য গালিগালাজ করা হয়, আমি তখনই বুঝি যে এই সংকীর্ণতা, এই ক্ষুদ্রতা যেটা বাঙালির ছিল না, সেটা ক্রমশ আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে। এটা ভয়ঙ্কর একটা ভাইরাসের মতো। আমাদের যে সংস্কৃতি, মঙ্গলকাব্য পড়েনি এরা, স্যার, এটা মঙ্গলকাব্য পড়েনি এরা। তার ফলে হচ্ছে যে বহিরাগত হচ্ছে আমাদের সংস্কৃতির যে বহুত্ব। যেমন ধরুন, আমি যখন কোচবিহারে কাজ করছি সত্য পীরের পালা নিয়ে, সেটা সত্যনারায়ণ আর পীর, কাকে বলবেন যে কোন দেবতা? আমি যখন কাজ করছি পুরুলিয়াতে, তাতে যে ছেলেটি দুর্গার ভূমিকায় অভিনয় করছে, আমি জিজ্ঞেস করছি সে কার, সে কোথাকার? আমাদের সংস্কৃতির মধ্যে এটা ছড়িয়ে আছে, আমাদের সংস্কৃতির মধ্যে এটা ঢুকে আছে। ফলে এই যে এখন একটা বাইরে থেকে যে সংস্কৃতির একটা আমদানি করা হচ্ছে, যে সংস্কৃতিতে স্যার যেটা বলছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর যদি আজকে জন্মাতেন, তাহলে আমার মনে হয় যে গৌরী লঙ্কেশ মতো তিনি মার্ডার হয়ে যেতেন, তিনি বারবারা রাওয়ের মতো তিনি জেলে থাকতেন। তার কারণ রবীন্দ্রনাথ যে কথাগুলো বলে গেছেন, সেই কথাগুলো বিজেপি RSS এর সংস্কৃতির সঙ্গে মেলে না। তাদের যে মনোলিথিক সংস্কৃতি, সেই সংস্কৃতির সঙ্গে রবীন্দ্রনাথের কোথাও ঠাঁই নেই। তো ফলে রবীন্দ্রনাথ, স্যার বলছিলেন তখন গোরার কথা, সত্যিই তো আমার মনে পড়ছিল ঘরে বাইরের কথা। তো এই ঘরে বাইরেতে রবীন্দ্রনাথ বলছেন যে আমি সেই দেবতার সন্ধান চাই যে কেবলমাত্র হিন্দুর নয়, কেবলমাত্র মুসলিমের নয়, কেবলমাত্র খ্রিস্টানের নয়, যে মানুষের। তো ফলে যেটা হচ্ছে, যে সংস্কৃতির আদান প্রদানের জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি, যে জায়গাটা থেকে আমরা ক্রমশ ধাক্কা খেতে আরম্ভ করছি, সেটা এমন একটা সংস্কৃতি, যে সংস্কৃতিকে আমি চিনি না, যে সংস্কৃতিকে আমি জানি না, সেটা আমাদের বাঙালিদের চোখের সামনে ক্রমশ সামনে এগিয়ে আসছে। যে সংস্কৃতির আবার একটা পাল্টা সংস্কৃতিও দেখতে পাচ্ছি, যে সংস্কৃতি বলছে দেখো আমি কতটা বেশি রবীন্দ্রনাথ, বা আমি কতটা বেশি নজরুল, বা আমি কতটা বেশি বিবেকানন্দ। চাপানুতর চলছে, কিন্তু এটা চাপানুতরেরও সময় নয়, বরঞ্চ সময়টা হচ্ছে আমাদের নিজস্ব সংস্কৃতির মধ্যে এই যে বহুত্ববাদ, এই যে কত রকম ডাইভার্সিটি মিলেমিশে রয়েছে, সেটাকে বাঁচিয়ে রাখা। যদি না বাঁচে, তাহলে আমি জানি যে জলপাইগুড়ির যে ছেলেটা যাত্রাতে, যে ছেলেটার আসল নাম হচ্ছে মনিরুল ইসলাম, যে রামের ভূমিকায় অভিনয় করে, সে আর করতে পারবে না স্যার। তার করাটা, তার পারফরমেন্স বন্ধ হয়ে যাবে। তো একজন শিল্পী হিসেবে আমার তাই মনে হয় যে যে সংস্কৃতির কথা, যে বহিরাগতর কথা উঠছে, আমি সেরকমভাবে কোনো স্থানিক, কোনো জাতি, কোনো ভাষা, আমি এই বহিরাগত বিশ্বাস করি। ঠিক ঠিক, আমি এই জায়গাটা আসছি। যখন বহিরাগত বলে বলা হচ্ছে, দেবেশবাবুর বক্তব্য যেমন স্পষ্ট করে, দেবেশ যেটা বললেন স্পষ্ট করে বোঝা গেল, এটা কোনো মানচিত্র নয়।
বহিরাগত সংস্কৃতি বা এই সংস্কৃতি আমদানি যখন বলছেন তখন বলছেন বাঙালির হৃদয়ে, বাঙালির চেতনায় যে সংস্কৃতি, যে মিলনের ভাবনা, যে বহুত্ববাদের ভাবনা, সেই ভাবনাকে আঘাত করা একটা সংস্কৃতির আমদানি করছেন। সরাসরি কিন্তু আঙুল আপনার। অঞ্জনদা, কেন্দ্রে প্রবেশ, উনি কেন্দ্রে অবধি গিয়েছেন, আমি কেন্দ্রে প্রবেশ করার একটা সুযোগ নিচ্ছি। ৭৪ বছর আগে যে বাঙালি সন্ত্রাসবাদ, বহিরাগত, শ্রীরাম ওয়ার ক্রাই বললেন, 46 ওয়ার, বাঙালি তো ভুল হয়, তো সেখানে দাঁড়িয়ে বলি যে একটা কথা বলুন, এই যুদ্ধের শব্দ প্রয়োগ করতে হচ্ছে কেন? সেই সময় বাঙালি কোথায় ছিল? চট্টগ্রামে যেখানে জালালাবাদ পাহাড়ে যুদ্ধ হচ্ছে, সেই জালালাবাদ আজকে কি বাংলার মধ্যে আছে? বাংলা ভাষায় কথা বললেই কি বাঙালিয়ানা হবে? বাংলা ভাষায় যারা কথা বলেন না, দিদির মতন সাধারণত বলতে পারেন না, তারা কি বাঙালি নন? আমি শুধু প্রশ্ন করতে চাই যে এই যে ফিজুল বাতে, উনি একটা কথা বলেছেন যে এই ব্যাপারটা ফিজুল বাতে, এই ফিজুল বাতের চোটেই আমাদের 36,000 স্কোয়ার কিলোমিটার এলাকা আজকে ভারতবর্ষের বাইরে। যারা রাজশাহী, খুলনা, ফরিদপুরে দাঁড়িয়ে ভারতবর্ষ স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন যেসব বাঙালিরা, তারা নিজ ভূমে পরবাসী হয়ে গিয়েছেন। তারা কেন হয়েছেন? কিসের জন্য হয়েছেন? আজকে আমাদের এরই উত্তর খুঁজতে হবে। আর দ্বিতীয়ত, এতক্ষণ ধরে ইউ উইল টেক, আপনি আপনার পার্ট পাবেন, আপনি আপনার টাইম পাবেন। আপনি আমায় বলেছিলেন নাহুমের নাহুম যখন বলেছিলেন, আপনি বলেছিলেন প্লিজ এবারে একটা কথা বলি, আমাকে একটু বলতে দিন দিদি, প্লিজ আমাকে একটু বলতে দিন। রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা হচ্ছিল, রবীন্দ্রনাথ কি বলেছেন? আপনি উদ্ধৃতি দিয়েছেন, উনি উদ্ধৃতি দিয়েছেন, সবাই উদ্ধৃতি দিয়েছেন। আমি একটা উদ্ধৃতি দেওয়ার সুযোগ পাবো, 3টে লাইন, আমাকে মাফ করবেন। কালিদাস নাগ চিঠি দিয়ে জানতে চাইছেন বাংলায় হিন্দু মুসলমান ঐক্য কি করে হবে। রবীন্দ্রনাথ তার উত্তর দিচ্ছেন 7ই অগ্রহায়ণ 1329 সাল, বাংলায় বললাম। পৃথিবীতে 2টি ধর্ম সম্প্রদায় আছে, অন্য সমস্ত ধর্মমতের সঙ্গে যাদের বিরুদ্ধতা অত্যুগ্র, সে হচ্ছে খ্রিস্টান আর মুসলমান ধর্ম। তারা নিজের ধর্মকে পালন করেই সন্তুষ্ট নহে, অন্য ধর্মকে সংহার করতে উদ্যত। এই জন্য তাদের ধর্ম গ্রহণ করা ছাড়া তাদের সঙ্গে মেলবার আর কোনো উপায় নাই। আজ যদি রবীন্দ্রনাথ বেঁচে থাকতেন, ভারভারারাও হতেন না, আজকে জেলে যেতেন, আমি শুধু একটা কথা প্রাসঙ্গিকভাবে বলতে চাই। আপনারা এত কথা বললেন, শহরের মধ্যে বসে কথা বললেন না। করম যারা পালন করেন, যাদের নামের পেছনে হাসা আছে, যাদের নামের পেছনে আজকে ভারত ভাতকে কেন মানবেন না? বাংলা ভাত ব্যাস। আমি আপনার অনুমতি নিয়ে দুটো কথা বলি। এক হচ্ছে, একটা চিঠিতে একটা প্রাইভেট কনভারসেশন, আর বাইরে নিজের লেখায় প্রকাশ্যে সকলকে জানানো, এই দুটোর মূল্যের তফাৎ আছে, আপনাকে এটা স্বীকার করতে হবে। না, রচনাবলিতে থাকতেই পারে, চিঠি তো রচনা, চিঠি 17 খণ্ড চিঠি বেরিয়েছে। হ্যাঁ, আমি জানি, আমি সব চিঠি পড়েছি, কিন্তু এই দুটোর হিসেব একরকম নয়। আর 2 নম্বর হলো, এই রবীন্দ্রনাথকে ব্যবহার করতে একটু, রবীন্দ্রনাথের সত্যিকারের গুরুত্বপূর্ণ লেখাগুলো আপনি ওই চিঠির প্রমাণে গোড়াটাকে নস্যাৎ করে দিতে চাইছেন। এটাকে আপনি পারেন না, আপনি তাই করছেন যে ওই চিঠির প্রমাণে আপনি গোড়া, গীতাঞ্জলি সব নস্যাৎ করে দিতে চাইছেন। রবীন্দ্রনাথের যে না জীবন দেখুন, সামগ্রিকভাবে রবীন্দ্রনাথের জীবন দেবতার প্রতি তার যে প্রণাম প্রণতি, সেটাকে কোথাও অস্বীকার করবেন না। অস্বীকার করিনি, কিন্তু তার শিলাই দাও আজকে, শিলাই দাওতে যেতে গেলে আজকে পাসপোর্ট লাগে, ভিসা লাগে। অঞ্জনদা, শিলাই দাওতে, রবীন্দ্রনাথের শিলাই দাওতে যেতে গেলে আজকে পাসপোর্ট আর ভিসা লাগে। আমি এটাও দেখার চেষ্টা করছি, শিলাই দাওতে যেতে গেলে আমি একটুখানি 2 মিনিট বলছি, সেটা খুব সংক্ষেপে, আমাদের সময় কমে আসছে। হ্যাঁ, সব এতক্ষণ যে আলোচনা হলো, আমি কতগুলো শব্দকে বেছেছি। একটা হচ্ছে বাঙালি, একটা হচ্ছে অস্মিতা,
আর একটা হচ্ছে রাজনীতি, আর একটা হচ্ছে বহিরাগত। এবার আমরা বলি যে বাঙালি হিসেবে আমাদের অস্মিতা বা আত্মাভিমান থাকা উচিত কি উচিত নয়। আর সবাই একমত হবে যে হ্যাঁ, বাঙালির একটা গৌরব আছে, এই গৌরবটা থাকা উচিত। দ্বিতীয় হচ্ছে বাঙালি কারা? যারা শুধু বাংলা ভাষায় কথা বলে তারা বাঙালি? নিশ্চয়ই নয়। এই বাংলায় যত ভাষাভাষীর মানুষ আছে তারা জন্মসূত্রে, কর্মসূত্রে যারা বাংলার সাথে যুক্ত আছে তারা সবাই বাঙালি। এবার প্রশ্ন, একটা কথা বলি, জেপি নাড্ডাজি কিন্তু একটা কথা শুরুতে, আমরা যেটা শুরুতেই শুনেছি, তাতে উনি বলছেন যে বাঙালির কৃষ্টি সংস্কৃতি বলতে কি বোঝায়? যদি বোঝান কাটমানি কালচার না, দুর্নীতি কালচার না, ইত্যাদিগুলো বাঙালি কালচার না, তাহলে সেদিক দিয়ে উনি তৃণমূলের দিকে অভিযোগের তীর হেলে বলছেন তৃণমূল এগুলো আমদানি করছে, অথবা তৃণমূলই তো না। দেখুন, সেটা অন্য ইয়েতে চলে যাবে, আমি প্রসঙ্গের বাইরে চলে যাবে। তাহলে আমি যেটা বলছি, তাহলে বাঙালি, আমরা বাঙালি মানে হচ্ছে সব ভাষাভাষী মানুষ যারা এখানে আছে। এবার হলো রাজনীতি, দাদা একটুখানি, এবার এলো রাজনীতি আর বহিরাগত। বহিরাগত কারা? আচ্ছা, আমি এবার কথা বলি যে বাংলা অভিধান থেকে বহিরাগত শব্দটা কি আমরা তুলে দেব? নিশ্চয়ই তুলে দেবো না। বহিরাগত বলে একটা কিছু থাকবে শব্দটা। দেখুন, এই বাংলার সাথে, এই বাংলায় এসে বহু মানুষ কাজ করেছে অন্যান্য জায়গা থেকে, কাউকে বহিরাগত বলা হয়নি। কিন্তু নির্দিষ্টভাবে মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছেন কেন, কাদের জন্য? আমি কতগুলো নাম উচ্চারণ করেছি যাদের সাথে দেখুন, বাংলায় একজন বাইরে থেকে বাংলায় এলো, বাঙালি হয়ে ওঠে না। ওঠে কি? কতদিন, প্রত্যেক দিন কত লোক আসছে চলে যাচ্ছে, বাঙালি হয়ে উঠতে হয়। এখন কিছু লোকের নাম মুখ্যমন্ত্রী বলেছেন কেন না, তারা বিভিন্ন স্টেট থেকে এসছে, তারা বাংলার সাথে কোনো সম্পর্ক নেই, ঝড়ে নেই, জলে নেই, আমফান নেই, করোনাতে নেই, শুধু নির্বাচনের সময় হঠাৎ চলে এলো, এসে তারা গ্রামে গ্রামে ঢুকে জ্ঞান দিতে লাগলো। মুখ্যমন্ত্রী বলেছেন এই লোকগুলো বাঙালি, বাংলাকে শেষ করছে, এরাই শেষ করছে বাংলাকে। জাস্ট দুটো পয়েন্ট বলবো, যে যখন একটা জিনিসের ডিসপ্রপোর্শনাল অ্যাম্প্লিফিকেশন হয় না, তখন ভালোটাও অ্যাম্প্লিফাইড হয়, আবার এই যে বিভ্রান্তিগুলো অ্যাম্প্লিফাইড হয়। তো বর্তমানে আমরা যে রাজনৈতিক প্রেক্ষাপটটা দেখছি বাংলায়, কোনোদিন কিন্তু বাংলার রাজনীতি নিয়ে এরকম একটা সর্বভারতীয় ফোকাস, একেবারে ইন দ্য স্কেল অফ 1 to 1000 যে ম্যাগনিফিকেশন হয়েছে বা হচ্ছে, আমার স্মরণকালে নেই কোনোদিন হয়েছে বলে। তো এখন কি হচ্ছে, এই যে আমরা বাঙালিকে গ্যাস দিচ্ছি, এই কালচারাল সুপ্রিমেসি, এই রবীন্দ্রনাথ অমুক তমুক, এই সমস্ত ব্যাপারগুলো, এই সমস্ত নৌটঙ্কিগুলো, এই সব যে কালচারাল আইটেম নাম্বারগুলো আমরা নাচানাচি করছি, এই যাত্রাগুলোও এখন একটা বেনহারের মতো একটা বিগ স্ক্রিনে প্লেড আউট হচ্ছে। দ্যাট ইজ ওয়ান প্রবলেম। সুতরাং দেখতে খুব খারাপ লাগছে আর কি। সেকেন্ড পয়েন্ট হলো যে সম্ভবামী যুগে যুগের মধ্যে বাঙালি এভরি 25 থেকে 30 বছর এক একটা ক্লাসিক্যাল ফ্যালাসির মধ্যে দিয়ে গেছে। এক সময় আমরা কমিউনিস্ট অ্যানেস্থেশিয়ার মধ্যে দিয়ে আমরা সমস্ত ইন্ডাস্ট্রিগুলোকে কবরখানায় শ্রমিকদের বেকারে পরিণত করেছি। পরবর্তীকালে আমরা মুষ্টিমেয় লোকের জমিয়ে করতে গিয়ে ইন্ডাস্ট্রিকে ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছি। এখন পরের যে খাতটা আমাদের সামনে পড়ে আছে, এই খাতটা হচ্ছে পোস্ট মডার্ন সেক্টেরিয়ান ডুম। সেটা বাস্ক ন্যাশনালিস্টরা কোথাও পৌঁছতে পারেনি, আইরিশরা কোথাও পৌঁছতে পারেনি, সুদান কোথাও পৌঁছতে পারেনি। সুতরাং সমস্ত ভুলগুলো একবার চেখে 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 আপনারা যারা যুদ্ধ করছেন, কেউ না কেউ ক্ষমতায় আসবেন, কারো না কারো মাথায় ক্ষমতার সোলার টোপরটা নিশ্চয়ই পড়ানো হবে, কিন্তু এই জাতটাকে, এই শহরটাকে, এই রাজ্যটাকে আর একটা ফাঁদে, আর একটা খানাখন্দে ফেলে দিয়ে যাবেন না। আমি খুব সংক্ষেপে দুটো পয়েন্ট করছি, আমার আমাদের সময় নেই কিন্তু প্লিজ। হ্যাঁ, আমি খুব সংক্ষেপেই বলবো। আমার একটা খুব আশা ছিল যে এই অনুষ্ঠানটায় অন্তত চিৎকার চেঁচামেচিটা একটু হবে না, কিন্তু দেখলাম আমরা সেই জায়গায় পৌঁছে গেছি। আমি খুব সংক্ষেপে দুটো কথা বলবো। আমরা কেউ মহাপুরুষ নই। দুটো ঐতিহাসিক তথ্য দেব। যে চার্লস টেগার্টের হাতে অসংখ্য বাঙালি বিপ্লবীর মৃত্যু হয়েছিল, সেই চার্লস টেগার্ট কলকাতার পুলিশ কমিশনারের চাকরি ছেড়ে দিয়ে জীবনের শেষ প্রায় 20 বছর ঘনশ্যাম দাস বিড়লা, যার নাম স্নেহাশিসবাবু বললেন, তার লন্ডন অফিসের চেয়ারম্যান ছিলেন। বিড়লাকে অনেক ভারতীয় রাজনীতিবিদ কেউ কেউ বলেছিলেন যে চার্লস টেগার্টকে রাখাটা উচিত নয়, কারণ তার হাতে এত বাঙালি বিপ্লবীর মৃত্যু হয়েছে। কিন্তু তিনি সেটা, না, আমি বাঙালি অস্মিতার বিষয় বলছি। চার্লস টেগার্টকে চাকরিতে রেখেও বাংলায় ব্যবসা করা গেছে,
কারণ তিনি বলেছিলেন এতে আমার সুবিধে। দ্বিতীয় যে পয়েন্টটা বলছি, এটাও বাঙালি অস্মিতার গল্প। যখন মাধব মালঞ্চি কন্যার রিভিউয়ের সূত্রে উৎপল দত্ত লিখছেন যে বলিউড সংস্কৃতি, বলিউড ফিল্ম সম্বন্ধে তিনি লজ্জাহীন শব্দটি ব্যবহার করছেন 80-র দশকের মাঝামাঝি, সেই সময় প্রতি বছর উৎপল দত্তের অন্তত 3টে থেকে 4টে হিন্দি সিনেমা রিলিজ করছে। তাহলে আমার কথা হচ্ছে মানুষ কোথাও তার প্রতিনিয়ত বেঁচে থাকার সঙ্গে তার কম্প্রোমাইজ করছে না। উৎপল দত্তের উদাহরণটা দিয়ে গন্ডগোল করলে না, আমি আমার কি উদাহরণ বলতে পারি প্লিজ? এই স্বাধীনতা স্যার এটা ভালো বলবেন, আমাকে একটা পয়েন্ট শেষ করতে দিন। আমি 10 সেকেন্ডে শেষ করছি। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের আলোচনাটা ওই ফুটবল খেলার মতো গগনে গগনে যাওয়ার সময় এটা মনে রাখা উচিত যে মানুষ কিন্তু তার বেঁচে থাকার প্রয়োজনে যে কোনো অবলম্বন, যে কোনো সাহায্য নিতে পারে। প্রশ্ন একটা কথা বলি, কোথা থেকে আসে এর মধ্যে জাস্ট এক ক্লোজ করি, এর মধ্যে সবথেকে বড় যে দৈন্যতা, এই যে দৈন্যতা, আমি দৈন্যতা বলেছি ঠিক, এই যে দৈন্যতার মধ্যে থেকে ভারতীয়তা কোথায় হারিয়ে যায়। হ্যাঁ ঠিক, আপনি প্লিজ। বহিরাগতটা দুমুখ অস্ত্র। বাঙালি যখন বাইরে গেছে 19বিংশ শতাব্দীর থেকে, তখন কি বাঙালি বহিরাগত ছিল? সারা ভারতে তারা শিক্ষা নিয়ে গেছে, চিকিৎসা নিয়ে গেছে, আইনের ব্যবসা নিয়ে গেছে। মানে এখনো বিপদ আছে যদি আমরা অন্যদের বহিরাগত বলি, তখন বাইরের বহিরাগত বিপদ। Spokesperson also, I will just like to iterate one thing that this particular political party is trying to reopen the wounds of partition. We know that Bengal was a hot spot. It's seen partition. वो इतिहास में जाएं तो ये बंटवारा हमने देखा है, और वो दिल पर अभी भी चोट है लोगों को, अभी भी उसके wounds है partition के। तो ये लोग फिर से वो रीओपन करना चाह रहे हैं, और बंगाल में जो जहर घोलने का जो चल रहा है। How could we? How could we? This is not a debate. This is an আলোচনা। আমি যখন বলতে যাচ্ছি তখন আপনারা বাধা দিচ্ছেন। আমাদের সময় শেষ। শাইনি প্লিজ। আমি এটাই বলতে চাই, আমরা সবাই এখানে বসেছি আগামী দিনে বাংলার ভালো হোক, আমাদের ভালো হোক, আমরা একদমই সেটা চাই। তবে যারা নিজেদেরকে স্বঘোষিত বাংলার স্বর্ণকার ভাবছেন, মানে যারা সোনার বাংলা করব বলছেন, তাদের আচমকা এই নির্বাচনের আগে যখন এই কালচারটার মধ্যে যখন আমরা ঢুকে যাচ্ছি, তখন অনেক মানুষের, অগণিত মানুষের সংস্কৃতি, মূল সংস্কৃতি সেটা কোন জায়গায় সেটার মধ্যে আমরা ভুলেও যায়। মূল সংস্কৃতি কিন্তু জড়িয়ে থাকে অন্ন, বস্ত্র, বাসস্থানের সঙ্গে। মূল যে ভাবনাটা, সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য প্রধান রাজনৈতিক শিবিরগুলো অন্যদিকে চোখ ঘোরাচ্ছে না। তো আমরা কিন্তু নজর রাখবো, সেদিকে নজর রাখবো বলেই সব সময় আমরা এই বিষয়টার মধ্যে থাকবো, এবং আপনার রায়ে আমরা এই বিষয়গুলোকে নিয়ে প্রতিনিয়ত আপনাদের সামনে হাজির হব।